কুত্তার বাচ্চা, তুই আমার ফোন ধরেছিস কেন? জীবনে এমন ফোন চোখে দেখেছিস? আমার কিছুতে হাত দিস তো তোর বাসা থেকেই আমি চলে যাব। কথাগুলো বলেই নীলা চলে গেল, আর আমি নিচের দিকে তাকিয়ে আছি। চোখ দিয়ে ঝাপসা দেখছি সব। হয়তো চোখে পানি এসেছে। পানিটা মুছে রুমে গেলাম। আর আপনাদের তো কিছুই বললামই না, নীলা আমার বিয়ে করা বউ। আমি নীলাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। ওরা অনেক বড় লোক, চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আর আমি ওদের কাজের ছেলে। অল্পতেই সবার মন জয় করে ফেলেছি, আর সবাই অনেক ভালো মানুষ। একটা দুর্ঘটনায় ওর সাথে আমার বিয়ে হয়। ওর অনেক বড় জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন নাকি ছেলেটা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়। আর এই কথা নীলার বাবা শুনে হার্ট অ্যাটাক করে। পরে ওনার সামাজিক মর্যাদা যেন নষ্ট না হয়, সেজন্য ওই রাতেই আমার সাথে নীলার বিয়ে হয়। আর বাসর রাতেও নীলা আমাকে অনেক অপমান করে। আমাদের বাসর রাতের ঘটনা সবার মতো আমিও অনেক খুশিতে বাসর ঘরে ঢুকলাম। আর নীলাকে যেহেতু ছোটবেলা থেকেই ভালোবাসতাম, তাই তাকে পেয়ে অনেক খুশিতে বাসর ঘরে ঢুকলাম। ঢুকার সাথে সাথেই নীলা বলা শুরু করলো, দেখ আবিদ, তুই আমাদের বাড়ির কাজের লোক, তোর সাথে আমার মানায় না, তাই আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবি না। কিন্তু তুমি তো আমার বিয়ে করা বউ। কি বললি তুই? বলেই আমার গালে চড় মারল। আমার হাসি মাখা মুখটা নিমিষেই শেষ হয়ে গেল। ও আবারও বলা শুরু করলো, তুই আমাকে তুমি করে বললি কোন সাহসে? আমি তোর ম্যাম, সো ম্যাম বলেই ডাকবি। আর বাসার সবার সামনে মিথ্যে স্বামী স্ত্রীর অভিনয় করবি। বাবা যখন ঠিক হয়ে যাবে তখন তোকেও মুক্তি দিয়ে দিব, বুঝেছিস? হুম, ঠিক আছে। আর আমার কোনো ব্যাপারে নাক গলাবি না, আর আমার কোনো কিছুতে তোর ওই নোংরা হাত দিবি না। ঠিক আছে ম্যাম, আপনি শুয়ে পড়ুন, আমি বারান্দায় চলে যাচ্ছি। যা, কিন্তু এই কথাগুলো যদিও কেউ জানতে পারে তাহলে তোর অনেক খারাপ হবে। চিন্তা করবেন না ম্যাম, এগুলো কেউ জানবে না। বলেই বারান্দায় চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছিল। আসলে গরিবদের ভালোবাসার মূল্য কেউ দেয় না। যাই হোক, সবই তো শুনলেন আমার বাসর ঘরের কাহিনী। এবার গল্পে আসা যাক। নীলা আমাকে অপমান করে চলে গেল। কিছুই বললাম না, কারণ নীলাকে বড্ড বেশিই ভালোবাসি। দুপুর হয়ে যাচ্ছে, হঠাৎ নীলার ডাক। আবিদ, ওই আবিদ। হুম, বল। কি বললি তুই? কি বলছি? তুই আমাকে তুমি করে বললি কেন? সরি, ভুল হয়ে গেছে। জি বলুন, কিছু লাগবে? না, কিছুই লাগবে না। আমি দুপুরে বাইরে খেতে যাচ্ছি, সো রাতের জন্য রান্না করে রাখিস। কোথায় যাবেন? পার্টিতে আর বেশি কথা বলবি না। বলেই নীলা চলে গেল। মনের ভিতর আজও চাপা কষ্ট রয়েই গেল। নীলা আজও পর্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করেনি, সব সময় জানোয়ারদের মতো করেছে। আমাকে ওর মানুষই মনে হয় না, কিন্তু অনেক ভালোবাসি তো, তাই কিছুই বলি না। সব কষ্ট একাই পাচ্ছি। দুপুরে আর আমি খেলাম না, না খেয়েই ঘুমিয়ে পড়েছি। কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। আর ঘুম ভাঙল নীলার লাথি খেয়ে। ওই ছোট লোকের বাচ্চা, এখনো রান্না না করে শুয়ে আছিস কেন? রান্না কি তোর বাপ করবে? কথাটা শোনার পর চোখ দিয়ে আর পানি আটকাতে পারলাম না। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আর সেই বাপকে। নীলা প্লিজ, আমার বাপকে নিয়ে কিছু বইলো না। তোমার পায়ে পড়ি, আমি স্বামী হয়ে তোমার পায়ে পড়ছি, প্লিজ এগুলো বলো না। যা বলার আমাকে বলো। কিন্তু আর বলতে পারলাম না। এর আগেই ছোট লোকের বাচ্চা, তোকে না বলছি আমাকে তুমি করে বলবি না? তুই তারপরেও। সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না। আমি এখনই রান্না করে আনছি বলেই রান্নাঘরে চলে গেলাম। খুব কষ্ট হচ্ছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? ভালোবাসার মানুষের কাছ থেকে আমি আর এত কষ্ট নিতে পারছি না।
অনেক কান্নার পর রান্না করে নিয়ে গেলাম। ছেলেদের কষ্ট নাকি কাউকে দেখাতে নেই, তাই কাউকে দেখাই না। খাবার পর দুজনেই ঘুমিয়ে পড়লাম, যার যার আলাদা বিছানায়। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগেই উঠে সকালবেলা ঘুম থেকে আমি আগেই উঠে পড়লাম। হঠাৎ খেয়াল করলাম সকালের মিষ্টি আলো নীলার মুখে পড়ছে। ও তখনও ঘুমন্ত অবস্থায়। ওকে অনেক সুন্দর লাগছে, ঠিক যেন ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের মতো। ওর মায়ামাখা মুখের দিকে তাকিয়ে আমি পাগলের মতো হয়ে গেছি। আমি ওর কাছে গেলাম, গিয়েই ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম। দেওয়ার সাথে সাথেই কুত্তার বাচ্চা, তুই আমাকে চুমু দেওয়ার সাহস পেলি কোথায়? বলেই আরও কয়েক দফা চড় মারল, আরও অনেক অপমান করল। নিজের প্রতি অনেক রাগ হইল, কেন আমি এমন করতে গেলাম। আর ফলস্বরূপ চর আর অপমান। নিচের দিকে তাকিয়েই আছি। আবারও নীলা বলা শুরু করলো, আমি বুঝতে পারছি তুই আমার দুর্বলতার সুযোগ নিতে চাচ্ছিস। না নীলা, আপনি বিশ্বাস করুন, আমি এমনটা করতে চাইলে অনেক আগেই করতে পারতাম, কিন্তু আমি এমন না। চুপ, তুই কেমন আমি বুঝতে পারছি। তোর সাথে থাকা আমার আর পসিবল না। আমি তোর কাছ থেকে মুক্তি চাই। কথাটা শোনার পর মাথায় আসমান ভেঙে পড়ল। ম- ম- মুক্তি? হুম, তোর কাছ থেকে মুক্তি, ডিভোর্স চাই আমি। নীলা, আমি আপনার পায়ে পড়ি, এগুলো প্লিজ বলবেন না। আমি না আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। আপনার যত ইচ্ছা আমাকে মারেন, যত খুশি বকেন, তারপরও আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, বলেই চিৎকার করে কান্না করছি। তোর ন্যাকা কান্না বন্ধ কর তো। আমার না এগুলো ভালো লাগছে না। আমাকে তুই মুক্তি দে। কেন জানি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমি এতিম মানুষ, আর ছোটবেলা থেকেই কষ্ট পেয়ে বড় হয়েছি। আর আজও কেন জানি নীলা এত অপমান করার পরও নীলাকেই অনেক ভালোবাসতাম, কিন্তু আজও নিজেও হারিয়ে যাবে। অনেক কষ্টে নিজেকে থামালাম আর নীলাকে বললাম, একটা কথা বলবো। হুম, বল। আমি আপনাকে মুক্তি দিয়ে দিব, তার আগে আমার একটা শেষ ইচ্ছা ছিল। হুম, বল। কিন্তু ডিভোর্স না দেওয়ার ইচ্ছা বলবি না। না না, এগুলোও বলবো না। বল তাহলে। আমি আপনাকে 3 মাস পর ডিভোর্স দিয়ে দিব। এই 3 মাস আমাকে প্রতিদিন রাতের বেলা আপনি আমাকে রান্না করে নিজ হাতে খাইয়ে দিবেন। আর এই 3টা মাস আমার সাথে তুমি করে বলবেন, আর আমিও তুমি করে বলবো। এটাই আমার ইচ্ছা। প্লিজ না করবেন না। মাত্র তো 3টা মাস, এরপরই তো আপনি মুক্ত। ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু তুই আমাকে স্পর্শ করবি না আর আমাকে ডিভোর্স দিয়ে দিবি, বুঝছিস? হুম, ঠিক আছে ম্যাম। আমারও একটা শর্ত আছে। কি শর্ত আবার? আমি যেমন খুশি রান্না করব, আর তোর বিনা অভিযোগে খেতে হবে। আরে ওইটা নিয়ে চিন্তা করবেন না, আপনি যে আমাকে খাইয়ে দিবেন এতেই আমি অনেক খুশি। আরও কিছু কথা আছে আমার। হুম, বলুন। আমার আব্বা আম্মা যখন আসবে, সাথে সাথে ওদের দেখিয়ে আমাকে অযথা গালাগালি মারধর করতে হবে। না ম্যাম, এটা আমি পারবো না। প্লিজ এটা বাদ দেন, অন্য কিছু বলেন। অন্য কিছু কি বলবো? এই ধরেন প্রতিদিন আমাকে আপনার ইচ্ছা মতো বকবেন, মারবেন, যা মন চাই করবেন, কিন্তু আপনাকে আমি এটা করতে পারবো না, কারণ আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওই চুপ। আমার শর্তের কথা মানলে বল, না মানলে আর তোর ইচ্ছা আমিও পূরণ করব না। ম্যাম, একটু বোঝার চেষ্টা করুন। তোকে 30 মিনিট সময় দিলাম, ডিসিশন নে কি করবি। বলেই নীলা চলে গেল। আল্লাহ, আমি কি এতটাই খারাপ? কেন আমার ভালোবাসার মানুষটা আমাকে বোঝে না? আমি তো ওর ক্ষতি চাই না। ওর মন বলে কি কিছুই নেই? নাকি ওর মনটা পাষাণের মতো? নাকি আমার জন্য ওর একটুও মায়া হয় না? কথাগুলো বলেই চিৎকার করে কান্না করছি। কেন জানি কান্না থামছে না, শুধু অঝরে পানি পড়ছে। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম, হয়তো ওর কথাগুলো মেনে নেওয়া ঠিক হবে আমার। তারপরও ওর হাতের রান্না ওর নিজ হাতে খেতে পারবো। ওর কাছে গিয়েই বললাম, আমি রাজি। হুম, রাজি হলেই ভালো। আর আমার কোনো কাজে বাধা দিবি না। ঠিক আছে,
কোনো একটা মায়ার বাঁধনে আমার হাত বাঁধা, নয়তো ও এগুলো করতে পারতো না। থাক, এগুলো বলে লাভ নেই। প্রথম দিন অনেক আশায় রাতের খাবারের জন্য রুমে ঢুকলাম। ও যেমনই হোক না কেন আজ আমাকে রান্না করে নিজ হাতে খাওয়াবে, এটাই আমার অনেক। খুশিতে মনটা লাফালাফি করছে। দেখলাম নীলা রান্না করছে, তাই আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। একটু পরেই নীলা খাবার নিয়ে আসলো। ওর মুখের দিকে আমি খুশি মনে তাকালাম, আর দেখতে পেলাম ওর মুখটা কালবৈশাখী ঝড়ের দিনে যেভাবে আকাশ থাকে ঠিক তেমন তার মুখ, অনেক কালো করে রাখছে। খাওয়ার মুডটাই এখন নষ্ট হয়ে গেছে। তারপরও বেহায়াদের মতো খাওয়ার জন্য ওর সামনে এগোলাম আর নীলাকে বললাম, শর্ত অনুযায়ী আজ থেকে আপনাকে আমি তুমি করে বলবো, আর আপনিও আমাকে তুমি করে বলবেন। হুম। আচ্ছা, এখন কি আমাকে খাইয়ে দিবা? তুমি করে বলাতে ও একটু রেগে গেছে। তারপর রাগ না দেখিয়ে বলল, হুম, তুমি তৈরি হও খাবার জন্য। নীলা আমাকে তুমি করে বলায় আমার অনেক খুশি লাগছে। ভালোবাসার মানুষের কাছে একটু কিছু পেলেই সেটা অনেক বড় কিছু। সেটা হয়তো সবাই বুঝে না। আমি একটা ধ্যানে পড়ে গেলাম। নীলার ডাকে ধ্যান ভাঙলো। ওই আবিদ, শুনছো? হুম, আমি খাবার জন্য তৈরি। দাও খাবার, আর আমাকে খাইয়ে দাও। আর জানো, আমি না আজকে অনেক খুশি। খুশি কেন? আরে খুশি হব না কেন? তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দিবা, সেটা কি যে সে ব্যাপার নাকি? হুম, ঠিক তাই। যেমন কুত্তাকে রাজা একটু করুণা করে খেতে দেয়, ঠিক তেমন। কথাটা শোনার পর কি করব বুঝতে পারছি না। এত কষ্ট লাগে কেন? কেন জানি বুকের বাম পাশটা জ্বলে যাচ্ছে। শেষমেশ আমাকে একটা কুত্তার সাথে তুলনা। থাক, তারপরও তো আমাকে খাইয়ে দিবে। সে আমাকে কুত্তা বিলাই যাই ভাবুক। নীলা, তুমি ঠিকই বলেছ, আমি কুত্তাই। তারপরও তো আমাকে খাইয়ে দিবে, এতেই খুশি। তারপর দেখলাম নীলা একটা চামচে করে আমাকে খাওয়ানোর জন্য খাবার এগিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে বললাম, নীলা, চামচে না করে হাতে খাইয়ে দিলে অনেক ভালো হতো। ওই চুপ, চামচে করে খাইয়ে দিব। ইচ্ছে হলে খাও, না হলে যাও। আচ্ছা, ঠিক আছে। এরপর নীলা আমার মুখে খাবার তুলে দিল। প্রথম এক চামচ মুখে দেওয়ার পরই আমার চোখ যেন বাইরে বের হয়ে আসছে। ও আবারও আমার মুখে খাবার তুলে দিল। আমিও আবারও মুখে নিলাম। আমি আর সহ্য করতে পারছি না। এত ঝাল আর এত মরিচ দিয়ে রান্না করছে, ঝালে আমার দম বন্ধ হয়ে আসছে। কিছু খাবার খাওয়ার পর আমি উঠে পড়লাম আর কোনো মতে বললাম, আমার পেট ভরে গেছে। তারপরও ও জোর করে আরও কয়েক চামচ ঝাল খাবার আমার মুখে পুরে দিল। আমি ঝাল সহ্য করতে না পেরে পানি পানি করতে লাগলাম, কিন্তু একটুও পানি দিল না। এক দৌড়ে বাইরে চলে গেলাম। যেখানে পানি পাইছি, ময়লা হলেও ঝালের দাপটে ময়লা মনে হয়নি। সব খাওয়া শুরু করছি। ওই রাতে আর ঘুমাতে পারলাম না। সারা রাত ধরে মুখে ঝাল লেগেই ছিল। খুব কান্নাও করেছিলাম। একটা মেয়ে মানুষ কিভাবে এতটা জানোয়ারের মতো হতে পারে তা ওকে না দেখলে বুঝতেই পারতাম না। মুখটাও অনেক জ্বলছে, যেন আমার মুখটাই পুড়ে গেছে। বারান্দায় হাঁ করে বসে পড়লাম। কখন যেন ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম ভাঙল, দেখলাম নীলা আমার ছবি তুলছে। আমি কোনো মতে জিজ্ঞাসা করলাম, ছবি তুলছো কেন? নীলা আমাকে ছবি দেখালো। আমি দেখতে পেলাম আমার জিহ্বা অনেকটাই বাইরে বের হয়ে আছে। আর ও বলল, দেখো আবিদ, তোমার জিহ্বা কত বড়, বাইরে বের হয়ে আছে, ঠিক যেন কুত্তার মতো। ঠিক বলছি না আবিদ? আমি চাচ্ছি ফেসবুকে এটা আপলোড করব। আচ্ছা নীলা, একটা কথা বলবো? হুম, বল। আমাকে কষ্ট দিতে কি তোমার অনেক ভালো লাগে? অনেক মজা পাও? আর আমাকে কেন এত কষ্ট দাও? হাসছো কেন? তো কি করব বলো? তুমি একটা ভিক্ষুক মানুষ, ছোট লোক। তোমাকে এত কষ্ট দিচ্ছি, তারপরও কেন যাচ্ছিস না? কেন মুক্তি দিচ্ছিস না আমায়? কেন পড়ে আছিস? নীলা, তুমি কিন্তু শর্ত ভাঙছো। তুমি কিন্তু আমাকে তুই করে বলছো। ও তাই নাকি? হুম। আর কেন এখনো তোমাকে ছেড়ে যাচ্ছি না জানো?
কারণ তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এটাই কারণ। রাখো তোমার ভালোবাসা। আমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আর তোমাকে কষ্ট দিতে আমার অনেক ভালো লাগে। এটা যেন আমার দৈনন্দিন রুটিনে পরিণত হয়ে গেছে। নীলা হাসছে, আর আমি শত কষ্টের পরও তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছি। অনেক ভালো লাগছে, কষ্টগুলাও ভুলে যাচ্ছি। ওই তুমি হাঁ করে কি দেখছো? তোমাকে ঠাস ঠাস মারলা কেন? আমার দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? এখন আমাকে মুক্তি দিচ্ছ না কেন? নীলা, আমি তো তোমার কাছ থেকে 3টা মাস সময় নিয়েছি, তো এমন করছো কেন? থাকলে থাক, না থাকলে চলে যাও। তোমার চেহারাই দেখতে ভালো লাগে না। আচ্ছা নীলা, আমি দেখতে আসলেই অনেক খারাপ? তুই দেখতে খারাপ কিন্তু গরিব, এটাই সবচেয়ে বড় অপরাধ। গরিব হওয়াতে কি অপরাধ আমার? কারণ গরিবদের আমি পছন্দ করি না। কথাগুলো বলেই চলে গেল। আহ, কি কপাল আমার! বারবার এত অপমান, এত নির্যাতন, সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। আমি জানি পাঠক যারা আছেন সবাই ভাবছেন, এত অপমানের পরও আমি এই জানোয়ারের মতো পাষাণ হৃদয়ের মানুষের কাছে থাকছি কেন? তার উত্তর, আমি তাকে অনেক ভালোবাসি। দিনটা এভাবেই কেটে গেল। দ্বিতীয় দিন। আজও নীলা রান্না করছে। হয়তো আজও খাবারে আগের মতো মরিচ দিয়ে আমার কলিজাটা জ্বালিয়ে দিতে চাইবে। জ্বালালে জ্বালাক, দেখি কত কষ্ট দিতে পারে আমাকে। ওই মরিচের খাবারই খাবো। নীলা রান্না করে আনলো। আজ ওর মুখটা অনেক হাসি খুশি। থাক, ও হাসি খুশি থাকলেই আমি খুশি। হয়তো আজ আগের চেয়ে বেশি কষ্ট দিবে আমায়, তাই অনেক খুশি। হঠাৎ নীলার ডাক। ওই আবিদ, আসছি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসলাম, আর ও আমার মুখে খাবার দিতে লাগলো। আর এমন সময় বলল, আচ্ছা আবিদ, তুমি কি আমায় অনেক ভালোবাসো? অনেক। তোমার জন্য সব করতে পারবো। ভেরি গুড। তো আমার একটা কথা ছিল আবিদ। নীলার কথা শুনে মনে হচ্ছে হয়তো আমার প্রতি একটু মায়া হচ্ছে ওর মনে, তাই হয়তো এগুলো জিজ্ঞাসা করছে। তাই আমিও বললাম, বলো নীলা, কি কথা? আমি আজকে অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করছি। খাবারগুলো খাবে তো? মনে মনে ভাবলাম হয়তো ভালোভাবে রান্না করছে তাই এগুলো বলছে। তাই একটু হাসি দিয়ে বললাম, খাবো না মানে? অবশ্যই খাবো। তুমি রান্না করছো আর আমি খাবো না, তা কি হয়? নীলা মিষ্টি সুরে বলল, তাহলে আজ কোনো খাবার তুমি ফেলবে না। যতটুকু মুখে দিব সব খাবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। তাহলে হা করো। এই হা করলাম, দাও। নীলা আমার মুখে খাবার দিল। একটু ঝাল না, আমার মুখে একটু ঝাল লাগছে না, কিন্তু কোনোভাবেই বমি আটকাতে পারছি না। খাবারে এত বেশি পরিমাণ লবণ দিচ্ছে, লবণের লবণাক্ততা এতই বেশি যে আমার বমি আসছে। তারপরও কোনো রকম বমি আটকাতে চেষ্টা করলাম, কিন্তু আটকাতে পারছি না। আর এদিকে নীলা আমার মুখে একের পর এক খাবার দিচ্ছে, আর আমি চোখ বন্ধ করে আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও। আল্লাহ, কোনোভাবেই যেন আমার এখন বমি না হয়। হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করেনি, আমি বমি করে দিলাম, আর কয়েক ফোঁটা বমি নীলার শরীরে গিয়ে পড়ে। আর সাথে সাথে ওর জুতা হাতে নিয়ে, ছোট লোকের বাচ্চা, তোকে আমি খাইয়ে দিচ্ছি আর তুই প্রতিদান দিলি? বিশ্বাস করো নীলা, আমি ইচ্ছা করে দেইনি, তুমি একটু বিশ্বাস করো। চুপ, তোর এই জন্য শাস্তি পেতে হবে। নীলা, কি বলছো এসব? চুপ কর, নয়তো আমি এক্ষুনি তোর এই ভাঙা বাসা থেকে চলে যাব। না না নীলা, বলো কি শাস্তি? আজ সারা রাত তুই এক পায়ে ভর করে দাঁড়িয়ে থাকবি, একটুও ঘুমাতে পারবি না। এটা কিভাবে সম্ভব? এটাই করতে হবে। আচ্ছা, আমি মেনে নিলাম, কিন্তু তারপরও আপাতত তুমি চলে যেও না। ওই দিন সারা রাত এক পায়ে দাঁড়িয়ে রইলাম, আর ওই লবণের খাবার খেয়ে পেটে সমস্যা হয়ে যায়। মোট কথা, ওই রাতটা আমার কাছে জাহান্নামের মতো মনে হয়েছে। খুব কান্না করছিলাম। আজ বাবা মা নেই, তারপরও কত কষ্ট। ওর মন বলে হয়তো কোনো কিছু নেই, হয়তো শত্রুকেও এমন সাজা দেওয়া হয় না। থাক, দেখা যাক কতটা দিতে পারে। পরের দিন অসুস্থতার আর রাতের ঘুমের জন্য বিছানা থেকে উঠতে পারছিলাম না। খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও ছাড় পেলাম না।
আমার উপর আবারও শারীরিক নির্যাতন করলো। প্রায় 3 দিন অসুস্থ ছিলাম। তারপরও তার ওই মরিচের গুঁড়া, লবণ বেশি দেওয়া খাবার থেকে রক্ষা পাইনি। কয়েকদিন পর একটু সুস্থ হলাম। আর এর মাঝেই নীলা এসে বলল, আবিদ, কাল আমার আব্বু আম্মু আসবে। ও তাহলে তো ভালোই হবে। হুম। আর বাবা মা আসলে তোমার কি কাজ মনে আছে? আরে থাকবে না কেন, তাদের ভালোভাবে আপ্যায়ন করব। আচ্ছা, আমি এখনই বাজার করে নিয়ে আসছি। না, বাজার করবে না। বাজার করব না মানে কি? মানে তুমি বাজার করবা না, আর কাল তারা আসা মাত্রই আমার সাথে ঝগড়া করবা আর আমাকে মারবা। না না, এ তুমি কি বলছো? আর তোমাকে মারবই বা কেন? তোমাকে কি শর্ত দিয়েছিলাম মনে আছে? ওর শর্তের কথাটা মনে করে চুপ হয়ে গেলাম, কারণ ওর শর্ত এটাও ছিল। দীর্ঘশ্বাস ফেললাম কয়েকটা, তারপর ঠিক আছে বলে অন্য রুমে চলে গেলাম। পরের দিন নীলার কথা মতো ওর আব্বু আম্মু আসলে ওর সাথে অযথাই ঝগড়া করলাম। নিজের হাত পা অনেক কেঁপেছিল, তারপরও কিছুই করার নেই। ওর আব্বু আম্মু আমাকে অনেক কথা শুনিয়ে চলে যায়। ওর আব্বু বলেছিল, সিয়াদীপ, তুই এতটা নিস, তোর সাথে আমার মেয়ের বিয়ে দিলাম, আর তুই সি সি তোকে অনেক ভালো মনে করেছিলাম, আর আজ তুই আমার মেয়েকে আমার সামনে মারলি। আর তখনই নীলা বলল, বাবা জানো না, ও প্রতিদিনই মদ খেয়ে আসে আর আমাকে যৌতুকের জন্য অনেক মারধর করে। কি বলছিস মা? আব্বু। মারে, তোকে এই জানোয়ারের সাথে থাকতে হবে না, আমার সাথে চল মা। না বাবা, শত হলেও ও আমার স্বামী। ও যতই আঘাত করুক সব আমি মাথা পেতে নিব। তারপর নীলার বাবা চোখে পানি নিয়ে চলে গেল। ওই দিন নীরব দর্শকের মতো শুধু নীলার অভিনয়গুলো দেখছিলাম। খুব ভালো অভিনয় করতে পারে, বুঝতেই পারলাম না এত ভালো অভিনয় ওদের কাছেও আমাকে খারাপ বানিয়ে দিল। ভাবতেই অবাক লাগে, এমন একটা পাষাণ মনের মানুষকে আমি ভালোবাসি, আর ওর জন্য আমি পড়ে আছি। ভাবছিলাম 3টা মাসে দেখি আমি ওর মনে ভালোবাসা তৈরি করতে পারি কিনা, কিন্তু মনে হয় পারবো না। নীলার বাবা মা চলে যাওয়ার পর নীলা বলতে শুরু করে, কেমন দিলাম আবিদ? কথাটা শোনার পর ইচ্ছা করছিল ওর গালে কষে 2টা মারি, নয়তো ওরে গলা টিপে মেরে ফেলি, কিন্তু কোনো এক অদৃশ্য মায়ার জন্য পারলাম না। চুপ করে আছো কেন আবিদ? কি বলবো, আমার না কিছুই বলার নেই। তোর সাথে এমনই হবে যতদিন না তুই আমাকে মুক্তি না দিস। হাসছিস কেন? হাসবো না তো কি করব? কি করবি আবার? কিছুই না নীলা। হুম। একটা কথা বলবো নীলা? বল। আমার কোন দোষে আমাকে এত অপমান করছো? কেন সবার সামনে আমাকে এত ছোট করছো? কারণ তুই ছোট লোক, তুই গরিব। যদি আমার মতো বড় লোক হইতি তবে তোকে মেনে নিতাম। হাসিস কেন আবার? আচ্ছা, গরিবদের কি ভালোবাসার অধিকার নেই? আছে, তবে তোদের লেভেলের। আমাদের মতো আসমানের চাঁদকে না। ঠিকই বলেছ নীলা, কিন্তু একটা কথা কি জানো? কি কথা? একদিন ঠিকই আমাকে হারানোর ব্যথা তোমাকে পেতে হবে। অভিশাপ দিচ্ছিস? অভিশাপ না, তোমার ভবিষ্যৎ বাস্তবতা বলছি। গণক হইলে কবে থেকে? গণক না, তবে একটা কথা মনে রেখো, কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, তাকেও কাঁদতে হয়, হয় 2 দিন আগে নয়তো 2 দিন পর। আর রাখ তোর নীতি কথা, আমার সাথে মিলতে হলে আমার মতো টাকার মালিক হতে হবে। টাকা রে টাকা। সেদিন আর কিছুই বললাম না, বুঝতে পারলাম ওর টাকার উপর অনেক লোভ, যার কারণে এমন করছে। পরের দিন, আবিদ, ওই আবিদ, বলো। সামনের সপ্তাহে আবারও আমার আব্বা আসবে, আবারও তুমি এমন করবে? নীলা প্লিজ আর এমন করো না। চুপ। শর্ত অনুযায়ী তোমাকে করতেই হবে। ঠিক আছে। এভাবেই আমার দিন কাটতে লাগলো। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, যেটা আমার কাছে স্বপ্নের মতো মনে হলো। ঘটনাটি হলো, কারণ নীলা আজকে পার্টিতে গিয়েছিল আর ড্রিঙ্ক করে ঘরে আসছে। যে মেয়ে এগুলোর গন্ধই ভালো করে সহ্য করতে পারে না, সে ড্রিঙ্ক করেছে। আমার কাছে অন্য রকমই মনে হলো। আর ও ঘরে আসলো হেলতে দুলতে দুলতে। আমি ওকে সাহায্য করার জন্য গেলাম।
ও আমাকে কোনো বাধা দিল না। আমি আস্তে করে ওর বিছানায় ওরে শোয়াতে যাব, ও তখনই আমাকে জড়িয়ে ধরল। আমি নীলাকে বললাম, নীলা, ছাড়ো আমায়। না, তোকে আজ ছাড়বো না, তোকে অনেক আদর করব। না নীলা, আমি আর কিছুই বলতে পারলাম না। ও আমাকে পাগলের মতো ধরেছে। বুঝতে পারলাম ড্রিঙ্ক করার নেশায় এগুলো করছে, আর এখন ও নিজের বশে নেই। তাই আমি ওর এই সুযোগ কাজে লাগানোর একটু চেষ্টা করলাম না। অনেক চেষ্টা করলাম নিজেকে ছুটাতে, কিন্তু পারলাম না। ওর নেশা ওকে পাগলের মতো করে তুলেছে। ও আমাকে জড়িয়ে ধরে চুমু দিতে শুরু করলো। কেন জানি নিজের ভিতর বিদ্যুতের মতো শিহরণ লাগতে শুরু করলো। আমি আবারও ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু ওর সাথে পারলাম না। ওর নেশা ওকে পাগলের মতো করে দিয়েছে। সেই রাতে আমাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়, যেগুলো সম্পূর্ণ আমার অনিচ্ছায়। তারপর কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। সকালবেলা কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি নীলা কান্না করছে, আর আমি নীলাকে কিছু বলতে যাব, ঠিক সেই মুহূর্তে ছোট লোকের বাচ্চা, তুই কেন এই কাজ করলি? তুই এগুলো কি করলি? বিশ্বা চুপ, তোর নাটক বন্ধ কর। বলেই আবার আমাকে কয়েক দফা চড় মারল, আর অনেক অপমান। কিন্তু কেন জানি কষ্ট লাগছে না, কারণ এগুলো নতুন নয়। এই ঘটনার পর থেকে নীলা আমার সাথে আগের চেয়ে বেশি খারাপ ব্যবহার করে। এর মাঝখানে কয়েকবার নীলার বাবা আসে, আর আমাকে মিথ্যা অভিনয় করতে হয়। নীলা প্রতিবারই আমাকে ওদের সামনে ছোট করত। হঠাৎ একদিন নীলা মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর আমি ডাক্তার আনলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালো। খুশির সংবাদ আবিদ সাহেব, আপনার কি সংবাদ? স্ত্রী মা হতে চলেছে। শুনে এত খুশি লাগলো যা বলার বাইরে। যেন আকাশের চাঁদ পাবো আমি, এত খুশি জীবনেও লাগেনি। নীলা হঠাৎ আমাকে ডাক দিল। কিরে আবিদ, তুই অনেক খুশি নাকি? নীলা, অনেক খুশি। তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু আমার। চুপ কুত্তার বাচ্চা, এই সন্তান নিয়ে তুই কিছুই বলবি না। তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিন্নির বাচ্চার পাপ আমার পেটে রাখবো? ওটা আমি শেষ করে দিব। প্লিজ নীলা, এমন কইরো না। ওর তো কোনো দোষ নেই। চুপ কর, ওটা আমি শেষ করবই, কিন্তু এর ভেতরে আমার একটা খেলা আছে, ওইটা আগে শেষ করি। কিছুই বুঝলাম না কিসের খেলা। হঠাৎ নীলা তার বাবাকে ফোন দিল আর আসতে বলল। আর আমাকে আমার শর্তটাও নীলা মনে করিয়ে দিল, যেন আজও ওর বাবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার করি আর তাকে মারধর করি। আমার মাথাটা ভন ভন করে ঘুরছে। কেন এমন করছে নীলা, আর নতুন কি প্ল্যান করেছে, সব নিয়ে মাথাটা ঘুরপাক খাচ্ছে আমার, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর নীলার বাবা আসলো, আর আমি অন্য ঘরে ঘুমানোর অভিনয় করলাম। নীলার বাবা আর নীলার কথাগুলো ঠিক এমন। বাবা, একটা কথা বলবো? বল মা। বাবা, কথাটা শুনে কষ্ট পাবে না তো? কি হয়েছে মা? আমাকে বল। বাবা, তুমি না আমি নাকি? তুমি না নানা হতে চলেছো। হুররে, সত্যি বলছিস মা? বাবা। মারে, আজ তো আমার আনন্দ লাগছে, যা বলে বোঝাতে পারবো না। আদিব কই? ওর কথা আর বলো না বাবা। কেন মা? ও শুধু যৌতুকের জন্য আমাকে মারে। কথাটা শোনার পর আমার চোখ দিয়ে এমনিতেই পানি এসে গেল। খুব ভালোই বলছে আমাকে নিয়ে, আবার একটু পরই এটা নিয়ে আমাকে নাটক করতে হবে। ভালোই, আমার জীবনটাই নাটকের। আমাকে নিয়ে শুধু খেলবে। এরপর খেয়াল করলাম নীলার বাবার কান্না মাখা কণ্ঠ। মারে, ও এমন তো ছিল না, আর কেন এমন করছে ও? নীলা কান্নার অভিনয় করে বলল, বাবা, আবিদ জানো কি বলেছে? কি বলছে? 3 দিনের ভেতর 10 লক্ষ টাকা না দিলে আমার পেটের সন্তান মেরে ফেলবে। কথাগুলো শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছে ও? আমি তো এমন কিছুই করছি, আর টাকা নিয়েও কি করবে? হঠাৎ শুনতে পেলাম নীলার বাবা বলছে, আমি কালকেই টাকা পাঠিয়ে দিব, তুই চিন্তা করিস না মা। বলেই হাসি মাখা মুখে এসে কান্না ও কষ্টে ভরা হৃদয় নিয়ে উনি চলে গেল। আর যাওয়ার আগে একবার আমার রুমে এসে বলল, বাবা, তুই আমার মেয়েটাকে কষ্ট দিস না। বলেই চলে গেল। আমারও মনটা ভেঙে গেল। একটা মানুষ এতটা জঘন্য হতে পারে আগে জানতাম না। আমিও মনে মনে অনেক কষ্ট পাইলাম, আর মনে মনে বললাম,
নীলা একদিন ঠিকই এর মাসুল তোমাকে দিতে হবে। এভাবেই দিনগুলো কাটতে লাগলো আমার। দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে। এরই মধ্যে নীলা অনেকগুলো টাকা ওর বাবার কাছ থেকে আনে, কিন্তু টাকাগুলো দিয়ে কি করলো, কোথায় আছে, সবই আমার অজানা। কিন্তু সব দোষ হয়তো আমারই পড়বে। 3 মাস পূর্ণ হতে মাত্র আর কয়েকটা দিন। হঠাৎ নীলা আমাকে এসে বলল, কিরে আবিদ, ডিভোর্স কই? নীলা, এটা না নিলে হয় না। চুপ কর। নীলা, তোমার পেটে আমাদের সন্তান, ওর কথাগুলো একটু ভাবো। ভাবছি তো, তবে আজ একটু ভালোভাবেই ভাব। তুমি এমন করছো কেন নীলা? শুনবি নাকি? হুম, বলো নীলা। তাহলে শোন, আমি একটা অনেক বড়লোক ছেলেকে ভালোবাসি, অনেক টাকার মালিক, তোর মতো ফকির না। তাহলে তো ওকেই বিয়ে করতে পারতে। করতাম, কিন্তু তোর জন্য হলো না। আমার জন্য? তোর জন্য। ওই দিন আমার বিয়েটা ভেঙে যাওয়ার পর আমি ওকেই বিয়ে করতাম, কিন্তু আব্বু আমাকে তোর সাথে বিয়ে দিয়ে দিল। তুমি তো ওর কথা বলতে পারতে। বলছিলাম, কিন্তু লাভ হয়নি। আব্বু তোকে অনেক ভালোবাসতো, তাই সেদিন আমার ভালোবাসাকে মূল্য না দিয়ে তোর বিশ্বাসকে বাবা ভালোবেসে তোর মতো ফকিন্নির সাথে আমার বিয়ে দিয়ে দেয়, যার কারণে আমার স্বপ্নের রাজপ্রাসাদ সহ রাজপুত্রকে হাতছাড়া করি। আর এটার জন্য তুই দায়ী। এতক্ষণে আমার কাছে কিছুটা পরিষ্কার হয়ে যাচ্ছে কেন এমন করে আমার সাথে। আমিও বললাম, নীলা, তার জন্য আমি কিভাবে দায়ী হলাম? আর আমাকে কেন তোমার বাবার সামনে এত ছোট করলে? তোর জন্য সব হইছে। তোকে বাবা ভালোবেসে এসব করেছে, তাই সবার আগে বাবার কাছে তোকে খারাপ বানালাম। আর এখন এমন একটা কাজ করব, তুই সারা জীবনের জন্য বাবার কাছে খারাপ হয়ে থাকবি। নীলা, কি বলছো এসব? চুপ কর। নীলা বলেই ওর বাবাকে কল দিল। বাবা, আমাকে বাঁচাও। আবিদ আমাকে যৌতুকের জন্য মেরে ফেললো। বাবা বাঁচাও, বাবা। ফোনটা কেটে দিল নীলা। ওপাশে কল আসছেই তো আসছে, কিন্তু নীলা রিসিভ না করে বলল, দেখলি আবিদ কি বললাম? নীলা, তুমি ঠিক আছো তো? কেন এমন মিথ্যা বললে? আমি তো কিছুই বলিনি। শোন আবিদ, তুই বাবাকে দেখিয়ে এত কিছু করিস, আর আমি বাবাকে তোর নামে এত কিছু বলি, তারপরও উনি কেন জানি তোর সামনে একটু রিয়েকশন দেখালেও আমার সামনে বাবা এটা সহজভাবে মেনে নেয়। ডিভোর্সের কথা বলাতে বাবা আমাকে কিছুদিন আগে মারছেও। বুঝতে পারলাম তুই ডিভোর্স দিলেও বাবা আবার আমাকে তোর গলায় ঝুলাবে, তাই আজ নতুন নাটক সাজাইলাম। আর তোর সন্তান ওটাও এখন শেষ করার মাধ্যমে আমার প্ল্যান শেষ করব। বলেই নীলা নিজের পেটের মাঝে নিজেই এমন জোরে আঘাত করল, মনে হয় পেটের বাচ্চাটা শেষ। পুরো ঘর রক্তে ভরে যাচ্ছে। নীলা মাটিতে লুটে পড়ল, আর আমি নীলাকে দৌড়ে গিয়ে ধরলাম। ওকে যেইমাত্র হাসপাতালে নিতে যাব, তখনই নীলার বাবা পুলিশ নিয়ে আমার সামনে হাজির। আর নীলা এতক্ষণ যা বলছিল সব রেকর্ড করেছিলাম, কিন্তু ও হয়তো জানে না রেকর্ড করা কথাগুলো আমার ফোনে ছিল। কিন্তু পরে নীলাকে ধরতে গিয়ে ফোনটা এক সাইডে রাখলাম, কিন্তু কোথায় রাখলাম এত চাপের পরে কিছুই আর মনে থাকলো না। তারপর ওকে যেইমাত্র হাসপাতালে নিতে যাব, তখনই নীলার বাবা পুলিশ নিয়ে আমার সামনে হাজির। নীলার বাবা নীলার অবস্থা দেখেই আমাকে বলল, এটা তুই কি করলি আদিব? তুই টাকার জন্য আমার মেয়েটাকে মেরে ফেললি? বলেই কান্না করে দিছে। বিশ্বাস করেন, আমি এগুলো কিছুই করিনি। ঠাস ঠাস, একদম চুপ। তুই আমার মেয়েটাকে কেন এটা করলি? আব্বা, প্লিজ, এখন এসব বলার সময় না। এখন তাড়াতাড়ি নীলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এক্ষুনি চলুন। যাবো তো। তার আগে তোর ব্যবস্থা করছি। ওসি সাহেব, এখনো বসে আছেন কেন? ওকে গ্রেপ্তার করুন। ও একটা খুনি, আমার মেয়েকে মেরে ফেলেছে। না, আমি কিছুই করিনি। আর কিছুই বলার সময় পেলাম না। পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমার কোনো কথাই শুনল না। আর অন্যদিকে ওর বাবা নীলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমার কোনো কথাই পুলিশ শুনল না। থানায় নিয়ে গেল। সেদিন নীলার কি হয়েছিল আর আমার সন্তানের কি হয়েছে কিছুই জানতে পারলাম না। আল্লাহর কাছে অনেক কেঁদেছিলাম, আল্লাহ যেন
নীলাকে আর আমার সন্তানকে সুস্থ করে দেয়। কিন্তু আমি কিছুক্ষণ পর কি হলো সেটা নিজেও ভাবতে পারলাম না। নীলার বাবা থানায় আসলো আর অনেকগুলো টাকা ওসিকে দিয়ে গেল আর কি যেন বলল। তারপর উনি সহ ওসি সাহেব আর কয়েকজন পুলিশ আমার কাছে আসলো। ওরা আমার হাত পা চেয়ারে বাঁধলো আর তারপর নির্মম অত্যাচার শুরু করেছে। আমি শুধু আল্লাহকে ডাকছিলাম, কিন্তু বেশিক্ষণ ডাকতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফেললাম। কখন জ্ঞান ফিরল জানি না। জ্ঞান ফেরার পর দেখলাম নীলার বাবা আমার সামনেই চেয়ারে বসে আছে। আমি কোনো মতে নীলার বাবাকে বললাম, নীলা কেমন আছে আর আমার সন্তান কেমন আছে? নীলার বাবা সাথেই আমার গালে। ঠাস ঠাস কুত্তার বাচ্চা, তুই আমার মেয়েটাকে মেরে এখনো জিজ্ঞাসা করছিস? বিশ্বাস করুন, আমি এগুলো করিনি। সব নীলা এগুলো করেছে, যেন আপনি আমাকে খারাপ ভাবেন। চুপ, একদম চুপ। তুই আমার কাছ থেকে এত টাকা নিয়েও আমার মেয়েকে ঠিক মতো রাখলি না কেন? তোর যত টাকা লাগতো সব তো দিয়েছি, তাহলে কেন কেন এমন করলে? বিশ্বাস করুন, আমি কোনো টাকা নেইনি আর আমি এমনও করিনি। চুপ, এখন তোকে শাস্তি পেতেই হবে। বলেই ওসিকে ডাক দিল আর একটু পরই আবার অমানসিক নির্যাতন শুরু করলো। পুরো থানা জুড়ে তখন একটাই চিৎকার ছিল, আমি নির্দোষ। দরকার পড়লে আমাকে মেরে ফেলুন, তারপরও এমন মিথ্যা অপবাদ দিবেন না। কিন্তু কেউ আমার কোনো কথা শুনল না। আমাকে একের পর এক নির্যাতন করেই যাচ্ছে। আমি অনেকবার জ্ঞান হারিয়ে ফেলি। সেদিন নীলার প্রতি সব ভালোবাসাগুলো কেন জানি ঘৃণায় পরিণত হতে লাগলো। পরপর 3 দিন এমন নির্যাতনের পর আমাকে কাঠগড়ায় তোলা হলো। আর সেদিন আমার এমন অবস্থা ছিল, কথাটাও বলতে পারছি না। আমাকে হুইল চেয়ারে করে কাঠগড়ায় তোলা হয় আর আমার বিপক্ষে নীলা সাক্ষ্য দিল। দেখলাম নীলা তখন মোটামুটি সুস্থ। আদালত আমাকে 14 বছরের কারাদণ্ড দিল আর এতে নীলা অনেক খুশি হয়। আমাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নীলা আমার সামনে আসলো আর আমাকে বলল, কিরে আবিদ, কেমন দিলাম? আমাকে সারা জীবন মনে রাখবে ছোট লোকের বাচ্চা। একটা কথা বলবো? বল। আমার সন্তান ঠিক আছে তো? হাসছো কেন? তোর ওই ছোট লোকের পাপ আমার পেটে রাখবো তুই ভাবলি কি করে? ওটা শেষ। ওর ওই বাচ্চার জন্যই আজকে তোর এমন শাস্তি দিতে পারলাম। থু থু। ওর মুখে থুতু দিয়েই ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু হাতে বেরি পড়া ছিল, তাই কিছুই করতে পারলাম না। আর পুলিশগুলাও আমাকে অনেক শক্তি দিয়ে ধরে রেখেছে আর লাঠি দিয়ে মারছে। আমি শুধু নীলাকে একটা কথাই বললাম, নীলা তুই ভালো করে শুনে রাখিস, আমি আবিদ এতদিন ভালোবাসার মায়ায় তোকে কিছুই করিনি। আর আজ সেই ভালোবাসা প্রতিশোধে পরিণত হয়ে গেছে। তুই আমার জীবনটা বিনা দোষে নরক বানিয়ে ফেলেছিস। আমার সন্তানকে মেরে আমার উপর দোষ চাপিয়ে দিয়েছিস। আজ থেকে আমার মনে জন্ম নিল ভালোবাসার পরিবর্তে প্রতিশোধের আগুন। আর সেই আগুনে তোর জীবনটাও আমি ছারখার করে দিব। আর বলতে পারলাম না। এরপরই আমার মাথায় পুলিশের একজন কর্মচারী অনেক জোরে লাঠি দিয়ে আঘাত করল আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান ফিরল তখন আমি পুলিশের হেফাজতে হাসপাতালে। আমি যখন হাসপাতালে আস্তে আস্তে সুস্থ হই তখন আমাকে কারাগারে পাঠানো হয়। আর আমি একটু ঠান্ডা মাথায় ভাবলাম ফোনটা কই রেখেছিলাম, আর আমাকে ওইটা মনে করতেই হবে। নিজে নির্দোষ প্রমাণ করে তারপর আমার প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধের নেশায় আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি জেলখানায় বসে বসে দিন কাটাতে থাকলাম আর ভাবলাম কোথায় রেকর্ডটা রাখছি। সেদিন কোর্টে বলতে পারতাম, কিন্তু বলার শক্তিটাও ছিল না। আর এইদিকে জেলখানার ভিতরে একটা পুলিশকে সব খুলে বললাম, আর কথাগুলো শুনে উনিও কেঁদে দিছে। আসলে পুলিশের ভিতরেও অনেক ভালো মানুষ আছে, তার প্রমাণ আব্দুর রহমান ভাই। আর হ্যাঁ, আব্দুর রহমান ভাই একজন পুলিশ। ওনার সাহায্যে ওনার ফোন নিয়ে আমার
সহকারীকে ফোন দিলাম আর বললাম আমার রুম থেকে খুঁজে আমার ফোনটা নিয়ে আসতে, আর যত টাকা লাগে ভালো একটা উকিল ধরতে। ও তাই করলো, আর আমার ফোনটা পেয়ে গেল। সমস্ত সাক্ষ্য পেয়ে জজ সাহেব মুক্ত করে দিল আর নীলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাইল। আর তখন জজ সাহেবের পায়ে পড়ে গেলাম, বললাম ওকে যেন কিছু করা না হয়। অনেক রিকোয়েস্টে জজ সাহেব মেনে নিল। ওই দিন কেন জানি জজ সাহেবও কেঁদে ফেলেন, তাও আবার আমার সমস্ত নির্মম ঘটনা শুনে। আমি ওনার কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে আসলাম। শুরু করে দিলাম নতুন জীবন, যে জীবনে প্রতিশোধের আগুন। সবাই ভাবতে পারেন জজ সাহেব আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমি না করলাম কেন? কারণ ওর শাস্তি আমি নিজে দেব। নিজের প্ল্যানগুলো শুরু করলাম। পরের দিন নীলার বাসায় উকিল সাহেব নোটিশ নিয়ে গেল, আর তখনই নীলার বাবা আসলো। উকিল সাহেব, কি ব্যাপার আপনারা? চৌধুরী সাহেব, আগামী 1 মাসের ভিতরে আপনার বাসা, মিল, ফ্যাক্টরি সব কিছু খালি করে দিতে হবে। মানে কি উকিল সাহেব? কোর্ট থেকে নির্দেশ এসেছে, এই দেখুন কোর্ট নির্দেশ। উনি তখন সব কাগজপত্র দেখে বলল, কে নোটিশ পাঠাইছে উকিল সাহেব? এ বাড়ির সত্যিকারের মালিক। এই বাসার সত্যিকার মালিক আবার কে? মিস্টার আবিদ হাসান রনি, যাকে সবাই এক নামে চেনে, কিন্তু ভালো করে কেউ দেখেনি। এটা আবার কোন আদিব? এ বাড়ির মালিক ফারুক চৌধুরীর ছেলে আবিদ চৌধুরী। কি বলছেন উকিল সাহেব? স্যার তো অনেক আগেই মারা গেছেন। কিন্তু তার ছেলে এখনো বেঁচে আছে। কি বলছেন? ছোট সাহেব এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছে। কিন্তু উনি যে বেঁচে আছে তার প্রমাণ কি? এ নিন তার প্রমাণ। তারপর উকিল সাহেব ওনার হাতে অনেকগুলো কাগজ দিল। কাগজগুলো দেখে নীলার বাবা বলল, আমাদের ছোট সাহেব এখন কোথায়? ওনাদের সম্পত্তি এতদিন ধরে আমি আগলে রেখেছি। এখন ওনার সম্পত্তি ওনার হাতে বুঝিয়ে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো। আমাদের ছোট সাহেব আদিব চৌধুরী কোথায়? খুব শীঘ্রই আসবেন উনি, আর আপনারা আপনাদের সব কিছু গুছিয়ে বাড়ি খালি করুন। বলেই উকিল সাহেব চলে আসলেন। আর এই খবরটা পেয়ে আমি অনেক খুশি হলাম। এতদিন পর আমি আমার নিজের পরিচয় প্রকাশ করব, ভাবতে অবাক লাগছে। বাড়ির মালিক হয়ে আমি একটা লোভী পাষাণ হৃদয়ের মানুষের জন্য 5টা বছর চাকরগিরি করেছে, আর তার প্রতিদান আমাকে ভয়াবহভাবে দিল। এর প্রতিশোধ আমি হাড়ে হাড়ে নিব। প্রতিশোধের আগুন বুকের ভিতর দাউ দাউ করে চলছে। এর পরের দিন ঘটাইলাম অন্য ঘটনা, যা নীলা দেখে হা করে আছে। এর পরের দিন নীলাদের ভার্সিটির প্রফেসর আমার কাছে আসলো আর অনেক সংবর্ধনা জানালো। উনি এসে আমাকে বলল, আবিদ চৌধুরী, আপনাকে পেয়ে আমরা ধন্য। আরে কি বলছেন স্যার এগুলো? ঠিক বলছে স্যার। প্লিজ স্যার, আমাকে স্যার বলে লজ্জা দিবেন না। আপনি আমার বাবার বয়সী আর আমি আপনার পুত্রের সমান, তাই প্লিজ আমাকে নাম ধরে বললেই অনেক খুশি হব। আর তুমি করে বললে আরও খুশি হব। বলার পরই উনি হো 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 করে হেসে দিলেন আর বললেন, ঠিক আছে, শোনো বাবা, তোমার বাবা যেমন ছিল তুমিও ঠিক তেমন ভালো মানুষ, কোনো পরিবর্তন নেই। স্যার যখন ছিল আমাদের ভার্সিটিতে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আর এত বছর পর তোমাকে পেয়ে আমরা খুশি। আর তুমিও যদি আমাদের ভার্সিটির দিকে একটু নজর দিতে। ঠিক আছে স্যার, সেটা আর বলতে হবে নাকি? বাবা আপনাদের পাশে ছিলেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। বাবা, স্যার। তাহলে একটা কথা বলবো? বলুন। কিছুদিন পর আমাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে তুমিও যদি থাকতে। অবশ্যই থাকবো। তোমাকেই প্রধান অতিথি দিব। এক দিক দিয়ে প্রধান আর অন্য দিক দিয়ে তোমাকে সবার চেনাও হলো। ঠিক আছে স্যার, আপনার যা ভালো মনে হয়। তাহলে আজ আসি বাবা। দুপুরের খাবারটা তো খেয়ে যান। না বাবা, ওটা অন্য দিন করব। বলেই প্রফেসর স্যার চলে গেলেন। ওখানে আমি যেতাম না, কিন্তু নীলার ভার্সিটি বলে কথা, তাই না করলাম না। নীলাও আমাকে নতুন করে চিনুক। আস্তে আস্তে দিন গড়িয়ে ওই দিনটা এসে গেল। আমি আমার প্ল্যান মতো দামি কোট, টাই, ভালো জুতা, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস পরে আমার আগের পরিচয় ফিরে গেলাম। নীলার ভার্সিটিতে গেলাম, সাথে নিয়ে গেলাম আমার ফুল গেট আপ।
চারদিকে বডিগার্ডের গাড়ি, মাঝখানে আমার গাড়ি। ভার্সিটিতে ঢুকতেই অনেক মানুষ ভিড় জমালো আমায় দেখতে, কারণ ওই দিন নীলাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার নামটা বারবার ওঠানো হয়েছিল। আর প্রধান অতিথি হিসেবে গেলাম আমি। ভার্সিটির চারদিক দিয়ে এইদিকে এই একটাই স্লোগান ছিল, আবিদ চৌধুরী। কিন্তু কেউ সেই আবিদ চৌধুরীকে চিনে না, তাই দেখার জন্যেও অনেক ভিড় জমে গেল। ভিতরে যাওয়ার জন্য যখন ঢুকতে যাব, দেখি অনেক আদবের সাথে অনেক মেয়ে আর ছেলেরা আমাকে সাদরে গ্রহণ করার জন্য ফুল নিয়ে এগিয়ে আসলো। তার মাঝে নীলাও আছে। ও আমাকে দেখে একটা বড় মাপের শক্ট খেলো আর হা করে তাকিয়ে রইল। ও হয়তো এটা ভাবতেও পারেনি। অনুষ্ঠানে অনেক সম্মান করলো আমাকে। তারপর বাসার পথে রওনা দিব। চারিদিকে বডিগার্ড। দেখলাম নীলা বারবার আমার কাছে ঘেঁষতে চাইল, কিন্তু পারল না। সেদিনের পরই নীলা কেন জানি আমার পিছনে ঘুরঘুর করতে লাগলো। কিছুদিন পর একা একা বাইরে বের হলাম হাওয়া বাতাস খেতে। হঠাৎ মেয়ে কণ্ঠে ডাক দিল। পিছনে তাকাতেই দেখি নীলা। আমার প্রতিশোধের আগুনটা তখন দাউ দাউ করে জ্বলছে, আর বারবার আমার সন্তানের কথা মনে হচ্ছে। মন চাচ্ছে এখনই তাকে মেরে ফেলি, কিন্তু না, ওর সাজা আমি হাড়ে হাড়ে দিব। হঠাৎ ওর ডাকে ঘোর ভাঙল। এই আবিদ, কোথায় হারিয়ে গেছো? তুমি করে বলায় প্রচণ্ড রাগ উঠল। আজ আমার টাকার খবর পেয়ে তুমি। তারপরও নিজেকে শান্ত করে বললাম, কি বলবা বলো। তুমি নাকি অনেক টাকাওয়ালা, ভালো তো নাটক করতে পারো। তো টাকাগুলো কিভাবে পাইছো? চুরি করে নাকি ডাকাতি করে? রাগ আর ধরে রাখতে পারলাম না, একদম চুপ নীলা। দেখলাম ও গালে হাত দিয়ে আছে, পানি এসে গেছে। আমি আবারও বললাম, নীলা, আমি কাজের লোক না। আমি তোমাদের বাসায় কাজের লোক সেজেছি শুধু তোমায় ভালোবাসি বলে। আমি এই শহরের সবচাইতে বড় লোক মিস্টার ফারুক চৌধুরীর ছেলে আবিদ চৌধুরী। শুধু তোমাকে ভালোবাসতাম বলে তোমাদের ওখানকার পরিচয় গোপন করে কাজ করেছি। কি বলছো? যা বলছি তা সব সত্যি। আর কাল আবারও তোমাদের বাসায় যাব, তৈরি থেকো। নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। আর ভাবতে লাগলাম আগে আমার পরিচয় দিয়ে তাকে একটু আফসোস করাবো, তারপর প্রতিশোধ। বাসায় আসলাম, একা একা ছাদে বসে আছি আর একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। আর রাত শেষ হলে কি করব ভাবতে লাগলাম। এইদিকে আমি আমার প্ল্যান নিয়ে বিজি, আর অন্যদিকে হয়তো নীলা তার আফসোস নিয়ে বিজি আছে। লোভীদের এমনটাই হয়। যাই হোক, রাতটা কেটে গেল। সকালবেলা উকিল সাহেবকে ফোন দিয়ে সবকিছু বলে দিলাম, যা যা করতে হবে। আর আমি আমার প্রস্তুতি নিলাম। উকিল সাহেব ওদের বাসায় গেল, গিয়ে আবারও নীলার বাবাকে ডাক দিল। নীলার বাবা এসে জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে উকিল সাহেব? তেমন কিছু না, আপনারা যে বাড়ির ছেলে যাবেন সেটা মনে করিয়ে দিতে আসলাম। তখনই নীলা আসলো আর বলল, বাড়ি ছেড়ে চলে যাব মানে? আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। আমরা আমাদের বাড়ি ছেড়ে দিব মানে কি বাবা? এই এই উকিল সাহেব কি বলছে? রে মা, এই বাসার সমস্ত সম্পত্তি আমাদের না, আমার স্যারের। এই পাগলের মতো কি বলছো? তোমার স্যার মানে? রে মা, অনেক আগে আমি এই বাসায় কাজ করতাম। আর এই বাসার মালিক আর তার একটা ছেলে আর ছেলের বউ নিয়ে থাকতো। তাহলে তারা কোথায়? একদিন একটা অ্যাক্সিডেন্টে ওনারা মারা যায়, কিন্তু ছেলেটা ভাগ্যক্রমে বেঁচে যায়। তারপর ছেলের মামা ছেলেটাকে নিয়ে কানাডা চলে যায় আর আমাকে সমস্ত কিছুর দেখভাল করার জন্য বলে যায়। কিন্তু এরপর আর ছেলে দেশে ফিরে আসেনি, তাই এগুলো আমি ভোগ করেছি। এখন ফিরে এসেছে, তাই সব ফিরিয়ে দিতে হবে। হোয়াট? কি বলছো এইসব? তাহলে আমরা থাকবো কোথায়? মারে, আমার মালিক অনেক ভালো ছিল, আর তার ছেলে নিশ্চয়ই ভালোই হবে। আর এতদিন ধরে ওনাদের সব কিছু দেখাশোনা করেছি, তো উনি নিশ্চয়ই আমাদের থাকার ব্যবস্থাটাও করে দিবে। নীলা পাগলের মতো কান্না শুরু করে দিছে। না বাবা, আমি এগুলো মানবো না। আমার এতদিনের ভালোবাসার এই বাড়ি, আমি কোনোভাবে এই বাড়ি ছেড়ে দিয়ে ফকির হতে চাই না। আরে সেটা বললে তো হবে না, কোর্ট থেকে নির্দেশ এসেছে। বাবা, এই বাসার মালিকের কাছে দরকার পড়লে এই বাসায় ভিক্ষা চাইবো। আর উনি যেহেতু অনেক বড় মনের আর ধনী মানুষ, তার জন্য এটা আমাদের দিয়ে দিলেও সমস্যা হবে না। বলেই আরও কান্না শুরু করে দিল।
নীলা, তুই কান্না করিস না, আগে ছোট সাহেবকে আসতে দে, তারপর দেখি যাক। না বাবা, আমি এই বাড়ি ছেড়ে যাব না। এগুলো সব আমার, আমি কারো হতে দেব না। নীলা, তুই কি পাগল হয়ে গেছিস? বোঝার চেষ্টা কর মা, কেন এমন করছিস? বাবা, আমি যাব না। আরে যেতে হবে না, আগে ছোট সাহেব তো আসুক। কোথায় তোমার ছোট সাহেব? আর তখনই দরজার দিক থেকে একটা জোরে একটা আওয়াজ আসলো, এই যে আমি। সবাই দরজার দিকে তাকিয়ে হাজার ভোল্টের একটা শক খেলো। সবাই চুপ হয়ে গেল, কারণ দরজার পাশে তখন অন্য কেউ ছিল না, সেখানে আমি ছিলাম। নীলা আর নীলার বাবা যেন কাঁপতে লাগলো, আর ওরা ভূত দেখার মতো চোখ দুটা বড় বড় করে বের করে রাখলো। কারো মুখে কোনো কথা নাই, একদম নিস্তব্ধ হয়ে গেল বিশাল বড় বাড়িটা। একদম যেন কোনো জনমানব নেই ঘরে, ঠিক তেমন হয়ে গেল। সবার নীরবতা ভাঙার জন্য আমি জোর কণ্ঠে বললাম, আমি সেই আবিদ চৌধুরী। নীলার বাবা বলল। আদিপ তুই? নীলা বলল। আদিপ, তুই সাথে সাথে নীলার গালে। ঠাস ঠাস ও পড়ে গেল, আবার দাঁড়ালো, আর নীলার বাবা ধমক দিয়ে বলল। আদিপ। আর তখনই চিৎকার করে বললাম, চুপ, একদম চুপ। আপনি যদি আমার বাবার বয়সী না হতেন আপনাকে বোঝাতাম, কিন্তু আমি তা করলাম না, কারণ আপনি আমার বাবার মতো, তাই আপনাকে বাবার হিসেবে মাফ করে দিলাম। কিন্তু আপনার মেয়ে নীলা যা করেছে আমার সাথে, তার কোনো মাফ নেই। কাজের মানুষের মেয়ে হয়ে মালিকের নাম মুখে নিচ্ছে। নীলা দৌড়ে এসে বলল, আদিপ, তুমি না আমাকে ভালোবাসো? হাসছো কেন? ভালোবাসা আমার জীবন থেকে মরে গেছে, তুই এখন আমার বউ, তোকে আমি ডিভোর্স দেইনি। আবিদ, আমাকে ডিভোর্স দিও না, আমরা অনেক সুন্দর সংসার সাজাবো। সংসার? আবিদ। তাহলে তৈরি হ তোর জীবনে নতুন সংসার সাজাতে। আবিদ, আমরা নতুন করে সংসার করব, আর আমরা কিন্তু এই বাড়িতেই থাকবো। আমাদের এই বাড়ি থেকে বের করে দিও না। হঠাৎ নীলার বাবা বলল, ছোট সাহেব আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারিনি। না বাবা, এগুলো বাদ দেন, আপনার কোনো দোষ নেই, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। বাবা, তোমাকে ওই দিন আমি পুলিশে দিয়েছি। থাক ওই কথা, যেগুলো চলে গেছে সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই। আর নীলা, তুমি রেস্ট নাও, যাও। তুমিও আসো, আর আজকে কিন্তু তোমাকে রান্না করে খাওয়াবো আমি। না না, পরে খাবো। আর নতুন প্রতিশোধের আগুনে জ্বলার জন্য তৈরি হও। কি বললে? কই না তো, বলছি পরে খাবো। আচ্ছা বাবু। বলেই আমাকে নীলা জড়িয়ে ধরেছে, আর তখনই মনে মনে বলতে লাগলাম, নীলা, তোর এই ভালোবাসা শুধু আমার টাকার উপর, আমার প্রতি না। তুই তৈরি হ, তোর লোভের আর প্রতিশোধের আগুনে তোকে জ্বালিয়ে মারবো। আমার নিষ্পাপ শিশু যে পৃথিবীর আলোটা পর্যন্ত তোর লোভের জন্য দেখতে পারিনি, সেটার মাসুল তোকে দিতেই হবে। সেদিনের মতো হাসি খুশিভাবে চলে আসলাম, আর ভাবতে শুরু করলাম, এবার খেলা জমে উঠেছে। নীলা, জমে উঠেছে। নীলা, এখন কিছুই করব না, কারণ যতদিন না পর্যন্ত ওর মনে আমার জন্য ভালোবাসা জন্ম না নিবে, ততদিন পর্যন্ত ভালোবাসার মানুষ কষ্ট দিলে কতটা কষ্টের সেটাও বুঝবে না। ওর মনে আগে ভালোবাসার অভিনয় করতে হবে, যেই ভাবা সেই কাজ। প্রতিদিন ওর জন্য ফুল নিয়ে আসা, তারপর ওকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব করলাম। 2 মাস পর নীলা এসে বলল, জানো আবিদ, আমি না অনেক লাকি। ও মা, তাই? তা কেন? তোমার মতো একজন স্বামী পেয়ে। এই তুমি হাসছো কেন? তোমার কথা শুনে। আমি হাসার কথা কি বললাম? তোমাকে পেয়ে, আমাকে পেয়ে তুমি লাকি, নাকি আমার টাকা পেয়ে? কি বলছো আবিদ? যা সত্যি তাই বলছি। আবিদ, সত্যি তোমাকে ভালোবাসি। চুপ, একদম চুপ। তুই আমাকে ভালোবাসিস নাকি আমার টাকাকে? আবিদ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার পাশে থাকলে আমি বনেও শান্তিতে থাকতে পারবো। হাসছো কেন? আমি সত্যি বলছি। তো আমার জন্য কি কি করতে পারবে? যা বলবো। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, আজ থেকে তোমাকে ভালোবেসে আমি স্বইচ্ছায় একটা কাজ করব। তুমি আমার পাশে থাকবে নীলা? থাকবো না মানে? অবশ্যই থাকবো। আমি নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর বললাম, আজ থেকে তোমাকে আমি আগের মতো রান্না করে খাওয়াবো। আরে
আমি থাকতে তুমি কষ্ট করবে কেন? না, আমি করব। বলো, রাখবে? আচ্ছা ঠিক আছে গো, তুমি যা ভালো মনে করো তাই হবে। রাতের বেলা রান্না করতে গেলাম, খুব ভালো করে রান্না করছিলাম। হঠাৎ কে জানি আমাকে ডাক দিয়ে বলছে, কিরে আবির, ওর মতো ছলনাময়ীর সামান্য মিষ্টি কথাই সব ভুলে গেলি? ভুলে গেলি তোকে যে মিথ্যা খুনের অপবাদ দিয়েছে? ভুলে গেলি তোর নিষ্পাপ সন্তানটাকেও পৃথিবীর আলো দেখতে দিল না? প্রতিশোধ নে আবির, প্রতিশোধ। মুহূর্তের ভিতর আমার কেমন জানি লাগছে, বুকের ভিতর দাউ দাউ করে জ্বলে উঠেছে। সন্তানের খুনের দৃশ্যটা নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। অনেকগুলো ঝাল মরিচ দিলাম খাবারে, খাবারের ভিতর এতটাই মরিচ দিলাম গন্ধে আমার চোখও জ্বালাপোড়া করছে। রান্না শেষ করলাম, নীলাকে তারপর ডাক দিলাম, নীলা, ও নীলা, হুম। তাড়াতাড়ি আনো, তোমার রান্না খাবো বলে সেই কখন থেকে খাবার টেবিলে বসে আছি। মানছি তো। মনে মনে বলতে লাগলাম, নীলা, ভালো করে আমার রান্না খা আজ। খাবার নিয়ে গেলাম, আর তখনই আগের কথা মনে পড়ে গেল। নীলা আমাকে ঝাল খাইয়েছিল, কিন্তু পানিটা পর্যন্ত দেয়নি। আজ নীলারও ঠিক সেই কষ্টটাই হবে, যেমনটা আমাকে দিল। তারপর নীলাকে বললাম, যেমনভাবে আমাকে বলেছিল, নীলা, একটা কথা বলবো? বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কোনো সন্দেহ আছে নাকি? না, কিন্তু কিন্তু কি? তোমার জন্য রান্না করছি, সবগুলো কিন্তু খেতে হবে। আরে তা কি আর বলতে হবে নাকি? আচ্ছা তাহলে হা করো। এই হা করলাম, তুমি খাবার দাও। নীলা হা করলো, আর আমি প্রচণ্ড ঝাল খাবার ওর মুখে তুলে দিলাম। নীলা মুখে দিতে লাফ দিয়ে উঠল, ওর চোখ মুখ দিয়ে ঝালের দাপটে পানি বের হয়ে আসছে। ও ও পানি পানি করতে ও পানি পানি করতে না করতে আমি আবারও ওর মুখে ঝাল খাবার তুলে দিলাম। একসময় ও ঝাল সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো। আমি ওকে বিছানায় শুইয়ে দিলাম, আর ওর মুখে একটু মানবতার খাতিরে পানির পরিবর্তে একটু মধু দিলাম। আঙুল চুষে চুষে মধু খাচ্ছে। তারপর ওর বিছানায় রেখেই আমি আমার বিছানায় চলে আসলাম। একা একা শুয়ে আছি, কেন জানি নীলাকে কষ্ট দিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে আমি কাজগুলো ঠিক করছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। কে জানি ডাক দিয়ে বলছে, আবির, তুই কি প্রতিশোধের আগুনে পশু হয়ে গেলি নাকি? কেন মেয়েটাকে এই কষ্টটা দিলি? পরক্ষণেই আমার মন আবার বলছে, আবির, আবির, প্রতিশোধ নে, ওর মতো লোভীর মায়াজালে বন্দী হবি না। সে তোর সন্তানকে খুন করেছে। হঠাৎ ঘর থেকে বাস্তবে আসলাম, আর অনেক অবাক হয়ে যাই, কারণ তখন দেখি নীলা আমার পায়ের নিচে মাথা দিয়ে শুয়ে আছে আর ঘুমিয়ে আছে। আমি বুঝতে পারলাম তাহলে হয়তো আমি এতক্ষণ গভীর ঘরেই ভিতরে ছিলাম। রাতটাও যে কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ কেন জানি নীলার উপর অনেক মায়া লাগছে, কিন্তু কিন্তু পরক্ষণে মনে হলো ওর শাস্তিটা ওর প্রাপ্ত, ওটা ওকে দিতেই হবে। সকালবেলা আবেদ একটা কথা বলবো প্লিজ। ঠাস ঠাস। চুপ, ছোট লোকের বাচ্চা, আমার নাম ধরে ডাকার অধিকার পেলি কোথায়? তুমি এমন করো না। আমি জানি আমি তোমার সাথে যা যা করেছি অনেক অন্যায় করেছি। প্লিজ তুমি আমার বাবা মাকে তুলে কোনো কথা বইলো না। চুপ, একদম চুপ। রান্না করে খেয়ে নিস, আমি বাইরে খেয়ে আসবো। বাইরে খাবে মানে? আমি তো রান্না করেছি। তোর রান্না তুই, আমি খাবো না বলেই বাইরে বের হয়ে গেলাম। কেন জানি নীলাকে অপমান করার পরই বুকে কষ্ট লাগছে। মনে মনে বললাম, যতই কষ্ট হোক আমি আমার প্রতিশোধ, হ্যাঁ, প্রতিশোধই নিব। বাইরে থেকে খেয়ে এসে ঘরে ঢুকলাম, গিয়ে দেখি নীলা আমার ফোন টিস্যু দিয়ে মুছতেছে। আমার তখনই আগের কথা মনে পড়ে গেল। ওর ফোন ধরায় আমার সাথে যেমন করেছে আমিও সব করব। সাথে সাথে গিয়েই ঠাস ঠাস, ছোট লোক কোথাকার, তুই আমার ফোন ধরলি কেন? এগুলো কি বলছো আবিদ? তুমি এমন কেন করছো? দুদিন ধরে তোমার কি হয়েছে? ঠাস ঠাস। আমার নাম ধরে ডাকলি কেন? আজ থেকে সাহেব বলে ডাকবি, নয়তো তোকে আমার বাসা থেকে বের করে দিব। ঠিক আছে সাহেব। বলেই আমার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, আমাকে অন্তত কাজের লোক হিসেবেই আপনার কাছে রাখুন। আপনাকে ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারবো না। বলেই কান্না করতে করতে অন্য রুমে চলে গেল। যাক, ওদের মতো
লোভীদের শাস্তি পেতে হবে। পরের দিন রাতে রান্না করলাম নীলার মতো করেই, অনেক লবণ বেশি দিয়ে। যা খাওয়ার সময় নীলা অনেক বমি করলে করুক, আমার কি। এমনিভাবেই আমার প্রতিশোধ নিতে শুরু করলাম। কিছুদিন পর নীলা, জি বলুন সাহেব। আজ তোর বাবা আসবে, খুব ভালো করে ওনার সামনে থাকবি। আর আমার বিরুদ্ধে একটা কথা বললেই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর ওনার সামনে আমরা অনেক ভালো স্বামী স্ত্রী, আর আমার সাথে তুই খারাপ ব্যবহার করবি। আমি বাজার থেকে অনেক কিছু আনলেও তুই খারাপ ব্যবহার করবি, মনে থাকবে। কিন্তু কোনো কিন্তু নেই। ঠিক আছে। নীলার বাবা আসলো আর আমি আমার মতো শুরু করলাম। আরে আব্বা কেমন আছেন? শরীর ভালো আছে তো? বাবা, ভালোই। তুমি? ভালোই। নীলা কোথায় বাবা? ওকে অনেক দিন ধরে দেখি না। আচ্ছা আমি ডাকছি। নীলা, ও নীলা, কই তুমি? নীলা তখনই আসলো, এসে বলল। গরুর মতো এত চিল্লাচ্ছিস কেন? নীলার এমনভাবে কথা বলা দেখে নীলার বাবা বাসা থেকে দাঁড়িয়ে গেল। নীলা, তুই তোর স্বামীকে কি বলেছিস? তুমি চুপ থাকো। ওর মতো স্বামী থাকলেই কি আর না থাকলেই কি? নীলা। বলেই নীলার বাবা ঠাস ঠাস করে মারল। সি, নীলা তুই এতটা চেঞ্জ হয়ে যাবি বুঝতে পারিনি। আমি কোনো চেঞ্জ হইনি বাবা। ওর মতো স্বামী আমার দরকার নেই। চুপ নীলা, এতদিন আদিবকে দেখেছিলাম তোর সাথে খারাপ ব্যবহার করতে, আর যে আদিব সব ভুল বুঝে ভালো হয়ে গেল, আর তুই সেই মুহূর্ত থেকে সি নীলা। বলেই নীলার বাবা চলে যেতে চাইল, কিন্তু সেই দিনটার বিপরীত করলাম আমি নীলার বাবাকে অনেক জোর করলাম আমাদের সাথে থাকতে, কিন্তু থাকলো না। নীলার খারাপ ব্যবহার দেখে আর অন্যদিকে নিজের বাবার সামনে নিজে খারাপ হয়ে গেল নীলা। আগে যেমনটা খারাপ হয়েছিলাম আমি, এখন সেটা নীলা হচ্ছে। নীলা হঠাৎ কেঁদে কেঁদে বলল, একটা কথা বলবো আবিদ? আবার নাম? সরি, একটা কথা বলার ছিল। বলো। আপনি তো জানেন বাবা ছাড়া আমার আর কেউ নেই। এখন বাবার সামনে আমাকে খারাপ না বানালে হয় না। দেখুন, বাবা এটা মেনে নিতে পারবে আমি বাবার অনেক আদরের মেয়ে, আর আজ যা হলো বাবা আমার উপর অনেক রাগ করে থাকবে। বলেই নীলা কান্না করতে লাগলো। হাসছেন কেন? হাসবো না তো কি করব? কই আমার বেলা তো এই কথাটা ভাবিসনি। আমিও তো তোকে বলেছিলাম আমি বাবা মা হারা একটা এতিম মানুষ, কিন্তু তোর বাবা আমাকে অনেকটা বাবার মতো ভালোবাসতো, আর তুই সেদিন আস্তে আস্তে করে তোর বাবার কাছে আমাকে খারাপ বানিয়ে দিয়েছিলি। সেদিন এই কথাটা মাথায় আসেনি। আমাকে মাফ করে, আর তুমি কি সেটার প্রতিশোধ নিচ্ছ? ঠিক ধরেছিস, আমার বুকে প্রতিশোধের আগুন বইছে। প্রতিশোধ বাঁচতে চাইলে এখনই চলে যা। তুমি যতই প্রতিশোধ নিতে পারো, আমি যাব না। একটা সময় ভালোবাসা কি সেটা আমি বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি। তুমি যত খুশি নিতে পারো, আমি তোমাকে ছেড়ে যাব না। পারলে আমাকে মেরে ফেলতে পারো। ভূতের মুখে মুখে এগুলো মানায় না, অন্তত তোর মুখে নীতি কথা তো একদমই মানায় না। কেন এমন করছো? ওই বেশি বকবক করবি, আর হ্যাঁ, তোকে তো আমি মেরেই ফেলবো। তুই আমার নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দিলি। সেদিন তোর পায়ে পড়েছিলাম, আমার কোনো কথা শুনলি না। আজ আমিও শুনবো না, আমি প্রতিশোধ নেবই। বলে চলে আসলাম। অনেক রাত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ চোখে পড়লো ছোট একটা বাচ্চা কান্না করছে। এ কি, আমার ঘরে বাচ্চা আসলো কোথা থেকে? আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। সামনে যেতেই বাচ্চাটা চলে যাচ্ছে, আমিও সাথে সাথে যাচ্ছি। বাচ্চাটা দেখলাম আব্বা আম্মু করে কান্না করছে। সামনে গেলাম, দেখলাম অনেক সুন্দর একটা বাচ্চা, কিন্তু অবাক করার বিষয় হলো বাচ্চাটা অনেকটা আমার মতোই দেখতে। বাচ্চাটার শরীর অনেক ঠান্ডা। তোমার নাম কি বাবু? কান্না করছো কেন? আব্বু। কোথায় তোমার আব্বু? তুমিই আমার আব্বু। কি বলছো এসব? হুম। অবাক করা বিষয় হলো বাচ্চাটা অনেক ছোট, কিন্তু বড়দের মতো কথা বলছে কিভাবে? বয়স বড় জোর 7 থেকে 8 মাস। আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম, কলিজা কাঁপছে আমার। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে তুমি? আব্বু, আমি তোমার ছেলে। না, আমার কোনো ছেলে নেই। আব্বু, আব্বু। বলেই কান্না করছে। আমার প্রতিটা লোম দিয়ে পানি বের হচ্ছে, কলিজা শুকিয়ে গেছে। কে তুমি?
আমি তোমার মৃত সন্তান। আমি আরও ভয় পেয়ে গেলাম। হঠাৎ ছেলেটা বলল, আব্বু বাঁচাও, বাঁচাও আমাকে, আম্মু আমাকে মেরে ফেললো। হঠাৎ ছেলেটার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। আমার হাত পা কাঁপছে, কথা বের হচ্ছে না। এই বুঝি আমি মরে যাব। আমার বাকশক্তি হারিয়ে ফেললাম, শুধু আ আ আ করতে লাগলাম। ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, আব্বু আমায় মেরে ফেললো। কে তুমি?" কান্না করতে করতে আর এমনভাবে কথা বলছে যেন ওর কলিজা ছিঁড়ে ফেলছে কেউ। এত ভয়ঙ্কর কষ্টের চিহ্ন দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমি কোনো মতে বললাম, আমায় আমায় মেরো না। তোমায় মারবো না আব্বু, আমি নিজেই তো মরা মানুষ। কি বলছো? তাহলে এখানে আসলে কিভাবে? অনেক কষ্ট হচ্ছে আব্বু। কেন? আব্বু, আম্মু আমায় বাঁচতে দিল না, অনেক কষ্ট দিয়ে আমাকে মেরে ফেলছে। তুমি এর প্রতিশোধ নিও আব্বু, প্রতিশোধ। যে আমাকে এত কষ্ট দিয়ে মেরে ফেলেছে তাকে তুমিও কষ্ট দাও। প্রতিশোধ নাও আব্বু, প্রতিশোধ, প্রতিশোধ। না। আমি লাফ দিয়ে উঠলাম। দেখি ঘড়িতে 3টা বাজে। তার মানে আমি স্বপ্ন দেখেছি। তখন বাস্তবে ফিরে এলাম। তখন শুধু আমার চোখে একটা জিনিসই ভাসছে, এমন নিষ্পাপ বাচ্চাটাই নাকি আমার বাচ্চা ছিল। ওর রক্তমাখা মুখটা কেন জানি চোখ থেকে সরছে না। এত ভয়ঙ্কর কষ্ট পেয়ে ও মরেছে, সবই যেন চোখে ভাসছে। আর কানে আসছে, প্রতিশোধ নাও আব্বু, প্রতিশোধ। আর তখনই কেন জানি বুকে অনেক কষ্ট অনুভব করতে লাগলাম। সন্তান হারানোর ব্যথা আর সাথে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। নীলা, তুই তৈরি হ। আমার সন্তানকে তুই যতটা কষ্ট দিয়ে মেরেছিস তার চেয়ে বেশি কষ্ট তোকে পেতে হবে। তোর মিথ্যা ভালোবাসার বিরুদ্ধে শুরু হয়ে গেছে প্রতিশোধ। সেদিন আর রাতে ঘুমাতে পারলাম না। বুকটা শুধু খা খা করছে। আর মনে মনে ভাবছি, নীলা তো আমার উপর রাগ দেখিয়েছিল, আর সেজন্য আমার উপর কত নির্যাতন করেছে। কিন্তু আমার সন্তান কি করেছিল? তাকে কেন এভাবে পৃথিবীর আলো দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো? নীলাকে শাস্তি পেতেই হবে। সকালবেলা নীলা ঘুমিয়ে আছে। ওর মুখের দিকে তাকাতেই আমার কেন জানি ওর প্রতি মায়া হলো। মনে হচ্ছে এই বুঝি ওর প্রেমে পড়ে যাব। কেন জানি ওর মুখটা অনেক নিষ্পাপ লাগতে শুরু করলো। আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। মনে হয় পুরাতন প্রেম আবার জেগে উঠেছে। আস্তে আস্তে ওর সামনে গেলাম। ওর নিষ্পাপ কপালে একটা চুমু দিতে যাব, আর তখনই কেউ আমায় ডাক দিয়ে বলল, আব্বু প্রতিশোধ নাও, ওর মিথ্যা মায়ায় পড়ো না। মুহূর্তেই ওর প্রতি ভালোবাসাটা আমার প্রতিশোধে রূপ নিল। আমি ওর যে মুখে চুমু দিতে যাব, সেই মুখটা এখন আমার কাছে বিষের মতো লাগছে। অথচ কিছুক্ষণ আগেও এই মুখটা আমার কাছে নিষ্পাপ মনে হয়েছে। কিন্তু না, ওর সাজা ওকে পেতেই হবে বলেই চুমুর পরিবর্তে ঠাস ঠাস চর খেয়ে সাথে সাথে ওর ঘুম ভেঙে গেল। ও আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। ও আমাকে বলল, আমাকে মারছেন কেন? আমি কি ভুল করেছি? চুপ, একদম চুপ। তোর মতো চাকরানি হবারও তোর যোগ্যতা নেই। কত সকাল হয়েছে দেখেছি। এখন কি তোর বাপ রান্না করবে? প্লিজ আমার বাবাকে নিয়ে কিছু বলো না। যা বলার আমাকে বলো, উনি তো কোনো দোষ করেননি। হাসছো কেন? নীলা, মনে আছে একদিন আমিও তোকে এই কথাগুলো বলেছিলাম, কিন্তু আমি সেদিন গরিব ছিলাম বলে আমার মৃত বাবা মাও রেহাই পায়নি। তুই ঠিকই বলেছিলি, আমার কথা শুনিসনি। প্লিজ আবিদ, বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি। আগের নীলার সাথে বর্তমানের নীলার কোনো মিল নেই। এখন যে নীলা তোমার সামনে আছে সে তোমাকে তার জীবনের চেয়েও ভালোবাসে। হাসছো কেন? তুই আগের চেয়ে পরিবর্তন হয়ে গেছিস। আবিদ, সত্যি বলছি। তাহলে শোন, আমিও না পরিবর্তন হয়ে গেছি। মানে আগে যে আবিদ ছিল সে তোকে পাগলের মতো ভালোবাসতো, আর এখন যে আবিদ তোর সামনে দাঁড়িয়ে আছে তার মনে সন্তান হারানোর প্রতিশোধ।
যে প্রতিশোধ তোকে শেষ করে দিব। আবিদ, তুমি এগুলো কি বলছো? ঠাস ঠাস, বেশি কথা বলবি না। আবিদ, এমন করো না। চুপ করে রান্নাঘর গিয়ে নীলা চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে গেল। মনটা কেন জানি একটু ভালোই লাগছে। অপরাধীর শাস্তি বলে কথা। এভাবে ওর সাথে প্রতিদিন খারাপ ব্যবহার করতাম, আর আমি যতই ওর সাথে খারাপ ব্যবহার করি না কেন, ও এখন আমাকে পাগলের মতো ভালোবাসে। এক সময় ও আমার ভালোবাসাকে পুঁজি করে আমায় অনেক অপমান করেছে, আর আজ আমি ওর ভালোবাসাকে পুঁজি করে প্রতিশোধ নিচ্ছি। হায় রে ভালোবাসা, তুই মানুষকেও কষ্ট দিতে পারিস, আবার আনন্দও দিতে পারিস, কিন্তু আমার জীবনে তুই এখন প্রতিশোধের মধ্যেই সীমাবদ্ধ। হঠাৎ একদিন সারাদিন বাসায় না গিয়ে বাইরের খাওয়া দাওয়া করলাম, আর আমার একটা পুরাতন বন্ধুর সাথে দেখা। ও বলল, কিরে আবিদ, কেমন আছিস? হতাশা নিয়ে বললাম, এই তো ভালো, তুই? ভালো, কিন্তু তোকে এত হতাশ লাগছে কেন? কই না তো। চুপ শালা, চল আস, তোর সব হতাশা দূর করে দেব। বলেই ও আমার হাত টানতে নিয়ে গেল। একটা কফি শপে গেলাম। ও বোতলে করে কি জানি আনলো আর আমাকে দিল। ভালো করে খেয়াল করতে দেখলাম এগুলো মদ না, এগুলো কোনোভাবেই খাবো। তাই আমি চলে আসতে লাগলাম, কিন্তু আমার বন্ধু আসতে দিল না। অনেক জোর করে খাওয়ালো। একটু খাওয়ার পর কেন জানি ভালোই লাগছে, যেন বুকের কষ্টটা কমে যাচ্ছে। তাই আরও খাওয়া শুরু করলাম। খেতে খেতে একাই আমি এক বোতল শেষ করে দিলাম। অনেক মাতাল হয়ে গেলাম। বাসায় ঢুকলাম, দেখলাম কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি কোনো মতে সামনে এগোতে লাগলাম। যেতে যেতে দেখলাম নীলার রুম থেকে কান্নার আওয়াজ। তখন আমার মাথাটা এমনিতেই ঘুরছিল। তারপরও মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। নীলা নামাজরত অবস্থায় মোনাজাতে বলতে লাগলো, হে আল্লাহ, আবিদকে তুমি ভালো রেখো, ওকে তুমি সুস্থ রেখো। এতটুকু শুনতে পেলাম। তারপর আমি নেশার দাপটে পড়ে গেলাম, আর সাথে সাথে নীলা পিছনে তাকাতেই দেখে আমি পড়ে গেছি। নীলা আমাকে ফ্লোর থেকে উঠালো আর বলল, সারাদিন কোথায় ছিলে আবিদ, আর ফোন বন্ধ কেন? চুপ, একদম চুপ, নয়তো গুলি করে দিব। দেখেছিস আমার হাতে কি? নীলা আমার হাতের দিকে তাকিয়ে একটা মদের বোতল দেখতে পেল, আর আমি মাতাল হয়ে আবোল তাবোল বলতে লাগলাম। তখন কি বলছি আমি তা আমি নিজেই জানি না। নীলা আমাকে বলল, আবিদ, তুমি মদ খেয়েছো? ওই চুপ, গুলি করে দিব কিন্তু। ওই ঢিসিয়া ঢিসিয়া। আবিদ, তুমি মাতাল হয়ে গেছো? বলেই নীলা আমাকে তার কাঁধে ভর করে আমার রুমে নিয়ে বিছানায় শোয়ালো আর বলল, আবিদ, তুমি ঘুমাও, তুমি এখন মাতাল হয়ে আছো। ওই তুই কি বললি? আমি মাতাল? তুই মাতাল, তোর দাদা মাতাল, তোর কাকা মাতাল। আবিদ, তুমি ঘুমাও, আমি যাচ্ছি। ওই তুই কই যাস? তোকে আজ আমি গুলি করব। ডিসিয়া ডিসিয়া, এই আমার বন্দুক কই? আবিদ, তুমি কি বলছো এসব? কিসের বন্দুক? তোকে বন্দুক দিয়ে মারবো, প্রতিশোধ নিতে হবে না বুঝি? বলেই নীলার ওপর হামলা করলাম। ছাড়ো আবিদ, কি করছো এগুলো? মেরে ফেলবো বলেই কি করছি কিছুই মনে নেই। সবগুলোই নেশার দাপটে। কি কই করছি কিছুই মনে নেই। সকালবেলা ঘুম ভাঙলো, হঠাৎ কারো গোসল করার শব্দ পেলাম। একটু পরেই নীলা গোসলখানা থেকে মুচকি মুচকি হাসতে হাসতে বের হলো। ওর মনে হয় রং লেগেছে। ও হঠাৎ আমার আশেপাশেই ঘুরঘুর করছে। আমার হেব্বি রাগ উঠছে। হঠাৎ নীলা লজ্জায় লাল হয়ে আমার সামনে এসে বলল, আবিদ, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে আসবো মানে? মানে কিছুই না, খেতে আসো, তার আগে ফ্রেশ হও, যাও। আমার কাছে ব্যাপারটা অন্যরকম লাগছে। রাতের সব কিছু মনে করতে চেষ্টা করলাম, কিন্তু পারছি না, কোনোভাবেই মনে হচ্ছে না। আর আমি আমার রুমে কিভাবে আসলাম তাও মনে হচ্ছে না। কেন জানি বারবার মনে হচ্ছে উল্টাপাল্টা কিছু করিনি তো, কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না। আর নীলার এমন অবস্থা দেখে আমার ভয় হচ্ছে। কি এমন করলাম? অনেক মনে করতে চাইলাম কিন্তু পারলাম না। খেয়াল করলাম নীলা আগের চেয়ে অনেক ভালোভাবে আমার সাথে কথা বলে, আমাকে অনেক কেয়ার করে। আমি কেন জানি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি। কেন জানি ওর সাথে ভালো ব্যবহার করতে চাইলাম।
ঠিক তখনই সেই ছোট্ট বাচ্চাটার ডাক শুনতে পেলাম। আব্বু তুমি দুর্বল হবে না, প্রতিশোধ নাও, প্রতিশোধ। মুহূর্তেই নীলার প্রতি আবারও রাগ জন্মালো। আমি আবারও নীলার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলাম। কিন্তু একটা কথা আমি স্পষ্ট বুঝতে পারলাম, নীলা সত্যি আমাকে অনেক ভালোবাসে। আর এখন আমার মনে শুধু প্রতিশোধ। কিছুদিন পর দুপুরে বাসায় আসলাম। ঘরটা একদম নীরব লাগছে। আগে বাসায় আসলেই নীলা আমার আশেপাশে ঘুরঘুর করত, কিন্তু আজ কোথাও দেখলাম না। ভালোই লাগছে। হয়তো ভয়ে পালিয়ে গেছে। যেখানেই যাক না কেন আমি খুঁজে আনবই, আর আমার প্রতিশোধ আমি নিবই। বিকেলবেলা হঠাৎ ওয়াশরুমে গেলাম, আর তখনই একটু ভয় পেয়ে গেলাম। দেখলাম নীলা ওয়াশরুমে পড়ে আছে। খুশি মনে সামনে গেলাম। সামনে যেতেই বুঝতে পারলাম নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি একটু খুশিটা বেশি হলাম, মরে গেলে আরও ভালো হবে, কিন্তু কেন জানি একটু মায়া হচ্ছে। তাই কোলে করে বিছানায় শোয়ালাম। শ্বাস নিঃশ্বাস চলছে, তাই ডক্টরকে কল দিলাম। উনি আসলো। আসার পর অনেক চেক আপ করলো, আর করার পর ডক্টর আমাকে বলল, আবিদ সাহেব, খুশির সংবাদ, আপনি বাবা হতে চলেছেন। না। আপনি এমন করছেন কেন? খুশি হননি? খুশি? খুশি? হ্যাঁ খুশি বলেই ডক্টরকে দিয়ে আসলাম। আর এইদিকে আমার মাথা ঘোরাচ্ছে। এটা কি হলো? ও মা হবে মানে কি? না, এ হতে পারে না। আমি অন্যরকম হয়ে মাটিতে বসে পড়লাম। কিছুক্ষণ পর কারো হাত আমার কাঁধে পড়ল। আমি লাফ দিয়ে উঠলাম। পিছনে তাকাতেই দেখি নীলা। ও মুচকি মুচকি হাসছে আর আমাকে বলল, আবিদ, তুমি খুশি হওনি? কেন? তুমি বাবা হতে চলেছো তাই। না, আমি বাবা হতে চলিনি। আর এটা কার বাচ্চা? কার বাচ্চা মানে? বল পাপি, এটা কার পাপ? সাথে সাথে নীলা আমার পায়ে পড়ে গেল আর বলছে, আবিদ, তুমি এটা কি বলছো? এটা আমাদের সন্তান। ঠাস ঠাস। পাপি তুই কার না কার পাপ আমার ঘাড়ে আনবি, তা হতে পারে না। আবিদ, তুমি বিশ্বাস করো। চুপ, একদম চুপ। বাচ্চাটা শেষ করে দিব। কথাটা বলার পর নীলা কেমন পাগলের মতো হয়ে গেল। অনেক জোরে জোরে কান্না করতে লাগলো আর আমার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, আবিদ, তুমি আমাকে মেরে ফেলো, তারপরও এই বাচ্চাটা নষ্ট করার কথা বলো না। চুপ, একদম চুপ। করো না। কথাটা বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। হয়তো নীলা এবার বাচ্চাটাকে নিতে চাচ্ছে। হয়তো ও সত্যিই পাল্টে গেছে, অনেক ভালো হয়ে গেছে, কিন্তু আমি আগের মতো হব না। প্রতিশোধ নিব, প্রতিশোধ। তাই নতুন একটা প্ল্যান করলাম, আর সেই প্ল্যানটা হলো ওর দুর্বলতার সুযোগ নিব। ও যেমন আমার দুর্বলতার সুযোগে এত কিছু করেছে, আজ আমিও করব। ভাবতে এত খুশি লাগছে। হা হা হা। যেই ভাবা সেই কাজ। পরের দিন নীলা, ওই নীলা, কই তুই? নীলা দৌড়ে আসলো আর বলল, কি হয়েছে আবিদ? এভাবে ডাকছো কেন? হা 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 হা। হাসছো কেন? নীলা, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, তোকে এর শাস্তি পেতে হবে। কি বলছো আবিদ? বলেই আমার পা ধরে কান্না শুরু করে দিল। মুহূর্তেই আমার মনটা নরম হয়ে গেল। আমি আর নীলাকে কিছুই বলতে পারলাম না। আস্তে আস্তে নীলাকে বুকে টেনে ধরলাম আর অনেকটাই খুশি হই। ও আমাকে বলা শুরু করলো, আবিদ, যা হবার হয়ে গেছে, আমাকে কি মাফ করা যায় না? আমরা কি সুখে সংসার করতে পারি না? জানো আবিদ, আমি না সত্যিই ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। আগে যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, সেজন্য আমি অনেক লজ্জিত। চুপ হয়ে আছি। সেদিন নীলাকে কিছুই বলিনি, কেন জানি ওই সময় ওর প্রতি মায়া হলো। রাতের বেলা একটার পর একটা সিগারেট খাচ্ছি তো খাচ্ছি। উপরের দিকে ইটের ভাটার মতো ধোঁয়া উঠছে। আর ভাবছি, নীলাকে কি মাফ করে দিব নাকি প্রতিশোধ? ভাবছি তো ভাবছি, একটু পরই আমার সমস্ত ভাবনা পাল্টে গেল। আমার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। মাথা এলোমেলো হয়ে গেল। মুহূর্তেই কি করব কিছুই বুঝতেছি না। শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। নীলাকে শাস্তি পেতেই হবে। আজকে সব শেষ করে দিব। হা 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 বলেই রুমে ঢুকলাম। আজকে নীলাকে আমি শেষ করবই। তাই অনেক রাগ নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে আমি থমকে গেলাম। গিয়ে দেখলাম নীলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। হয়তো স্বপ্ন দেখছি, নয়তো অতিরিক্ত নেশার কারণে আমি আবল তাবল দেখছি।
আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। যতই সামনে যাচ্ছি আর চোখ কসলাতে লাগলাম। একসময় নীলার সামনে গেলাম, গিয়ে আর দু চোখকে বিশ্বাস করতে পারছি না। ওর মুখে রক্তে ভরা। আমি ভয় পেয়ে গেলাম। আমার এমন করাতে আবার বৃষ্টিস খাইনি তো? এটা কি হলো? কিছুই বুঝতেছি না। আমার খুব ভয় হতে লাগলো। আর মুহূর্তেই কে জানি আমাকে ডাকছে আর বলছে, সে ব্যক্তি প্রতিশোধের নেশায় এত কিছু করতে পারলে? ও তো ভুল করে এত কিছু করেছে, আর তুই জেনে শুনে এগুলো করতে পারলে? ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, ভালো করেছিস, কিন্তু ও তো এখন একা না, ওর পেটে আবারও তোর বাচ্চা আসছে। তোর কি একটু মাথায় আসছে না? তুই তো তোর একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলার কারণে তুই নীলার প্রতি এত প্রতিশোধ নেওয়ার এত কিছু করলি, আর এখন তো ওর পেটে একটি নিষ্পাপ বাচ্চাই, সে তো কোনো দোষ করেনি। আবে তুই একটা কথা মনে রাখিস, আজ যদি তোর কোনো অবহেলার কারণে ওই শিশুটা মরেও যায়, সেটার জন্য সম্পূর্ণ দায়ী তুই। খুনি আবিদ, তুই একটা খুনি। প্রতিশোধের নেশায় তুই জানোয়ার হয়ে গেছিস। খুনি তুই, খুনি খুনি। না, আমি খুনি না, নীলা খুনি। নীলা। আর আমি ওর সাজা দিচ্ছি মাত্র। হঠাৎ আমার মনে কেমন জানি লাগতে শুরু করলো। কানে একটা কথাই শুনছি, আবিদ তুই খুনি, তুই খুনি। এবার নিজেকে সত্যিই খুনি মনে হচ্ছে। আজ যদি আমার কারণে দুইটা জীবন শেষ হয়ে যায়, নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর এই দুইটা খুনের জন্য হয়তো আমার প্রতি সবাই ঘৃণা আর প্রতিশোধে মেতে উঠবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করতেই মনটা অন্যরকম হয়ে গেল, আর নিজেকে অনেক খারাপ মনে হলো। তাই তার প্রায়শ্চিত্ত করতে নীলাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম। আর নীলার বাবাকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বললাম। আর আমি নীলাকে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে নীলাকে নিয়ে গেল। অনেকক্ষণ পর নীলার বাবা আসলো আর বলল, বাবা, নীলার কি হয়েছে? আমি কান্নামাখা মুখ নিয়ে বললাম, জানি না। রুমে ঢুকেই এই অবস্থা দেখে হাসপাতালে নিয়ে আসলাম। উনি কান্না করে দিছে। আর এইদিকে আমার মাথা ঘুরছে তো ঘুরছেই। আজ যদি নীলার কিছু হয়, আমিও নিজেকে শেষ করে দিব বলেই অনেক কান্না করতে লাগলাম। হঠাৎ ডাক্তার বের হলো। আমি সাথে সাথে পাগলের মতো গিয়ে বললাম, কি হয়েছে নীলার? ও কেমন আছে? ও সুস্থ হবে তো? বলেই কান্না করতে লাগলাম। আসলে কি বলবো আপনাদের, কি বলবো মানে? আমার নীলার কি হয়েছে? আসলে ওর অবস্থা অনেক খারাপ। ওর কি হয়েছে সেটা তো বলবেন। আসলে ওর বাচ্চার সম্ভাবনা একেবারেই নেই। ডাক্তার একদম চুপ। আমার নীলার কিছুই হতে পারে না। আসলে দেখুন, আমরা এখনো কিছুই বলতে পারবো না, কিন্তু যতটুকু বুঝতে পারছি তা অনেক খারাপ। আপনারা আল্লাহকে ডাকুন যেন রিপোর্টটা ভালো আসে। বলেই ডাক্তার চলে গেল। আর এইদিকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি কিছুই বলতে পারছি না। হঠাৎ চিৎকার করে বললাম, আল্লাহ তুমি এমন করো না। আমার জীবনের বিনিময় হলেও ওর জীবন তুমি ভিক্ষা দাও। ওর জন্য নফল নামাজ পড়ে কান্না করে দোয়া করেছিলাম। হঠাৎ শুনতে পেলাম ডাক্তার বাইরে এসেছে। আমি ডাক্তারের কাছে কান্নামাখা মুখে দৌড়ে গেলাম আর বললাম, কি হয়েছে ওর? আপনারা একটু আমার চেম্বারে আসেন। আমরা ওনার চেম্বারে গেলাম। কেন জানি কলিজা কাঁপছে, বুকটা থরথর করে কাঁপাকাঁপি করছে। আমি ডাক্তারকে বললাম, কি হয়েছে ওর? চুপ করে আছেন কেন? আসলে কিভাবে যে বলবো। কথাটা শোনার পর আমার হার্টবিট বেড়েই চলছে। কি এমন হয়েছে? ডাক্তারও কিছু বলছে না। আমি আবারও বললাম, কি হয়েছে আপনি বলেন। আসলে নীলার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। না। কথাটা শোনার পর আমি আর নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারছি না। এটা কি বলল? কিডনি নষ্ট হলো কেন? আমি কোনো রকম ডাক্তারকে বললাম, আপনি রিপোর্টগুলো ভালো করে দেখুন। আপনার রিপোর্ট হয়তো ভুল। দেখুন, আমরা সমস্ত রিপোর্ট অনেক ভালোভাবে চেক করেছি। কথাগুলো শোনার পর আমি আর নীলার বাবা পাগলের মতো হয়ে যাই। তখন আমার মনে বারবার প্রশ্ন জাগছে, আমার কোনো ভুলের কারণে কি ওর এমন হয়েছে? তখন কেন জানি সব নিজের উপর দোষ দিতে মনে যাচ্ছে। আমি অনেক বড় অপরাধী, হয়তো আমার কারণেই এমন হয়েছে। তখন আমি ডাক্তারকে বললাম, কেন এমন হয়েছে? আসলে কয়েক মাস আগে যখন নীলার পেটে প্রচণ্ড আঘাত লাগে, তখন ওর পেটের বাচ্চাটা মরে যায়, আর সাথে ওর কিডনিতে অনেক সমস্যার সৃষ্টি হয়।
আর এখন ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আপাতত ডায়ালাইসিসের মাধ্যমে নীলা বেঁচে আছে, কিন্তু যত তাড়াতাড়ি পারেন ওর জন্য কিডনির ব্যবস্থা করেন, নয়তো নীলাকে বাঁচানো সম্ভব হবে না। কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। নীলার উপর তখন খুব রাগ হচ্ছিল। মনে মনে বললাম, নীলা, তুমি যদি আগে এমনটা না করতে তাহলে হয়তো আমার সন্তান আর তোমার এমন অবস্থা হতো না। অনেক রাগ হলো, কিন্তু এখন আর রাগ করেও লাভ নেই। তাড়াতাড়ি কিডনি ব্যবস্থা করতে হবে। তাই আমি আর নীলার বাবা বেরিয়ে পড়লাম কিডনির খোঁজে। সারাটা দিন অনেক অনেক খোঁজাখুঁজি করেও কিডনির ব্যবস্থা হলো না। রাতে আমি আর নীলার বাবা হাসপাতালে গেলাম। আর তখন আবার নীলার বাবা আমার সাথে অনেক খারাপ ভাষায় কথা বলতে শুরু করলো। আমি বললাম, আব্বা, আপনি এমন করছেন কেন? তুই চুপ থাক, তোর বাসায় আমি থাকলে থাকবো, না থাকলে নাই। যার জন্য তোকে এত কিছু করেছি, আর সে যখন মৃত্যুমুখী, তোরও দরকার নেই। কি বলছেন এগুলো? তুই আমার মেয়ের খুনি, তুই আমার মেয়েকে খুন করেছিস। তোর জন্যই নীলারাজ এই অবস্থা। আমার জন্য? তোর জন্যই। তুই আমার মেয়েকে যদি ওই দিন পেটে এভাবে আঘাত না করতি, তাহলে আজ এমন হতো না। আমি নীলাকে কিছুই করিনি। ওই দিন নীলা নিজেই এগুলো করছে। ঠাস ঠাস আর কত মিথ্যা বলবি? ওই দিন তোকে কিছু বলিনি, কারণ আমার মেয়ে তখনও বেঁচে ছিল, কিন্তু আজ সে তোর জন্য মৃত্যুমুখে। আমার তখন অনেক খারাপ লাগছে। আজ এতদিন পর নীলার এই অবস্থার, এতদিন পর মিথ্যার অপবাদ, আবার মাথা শুধু ঘুরছে তো ঘুরছেই। হঠাৎ ডাক্তার আসলো। আপনাদেরকে বলছি, আজকের ভিতর যেভাবে হোক কিডনি ম্যানেজ করেন, নয়তো রোগী কোনোভাবেই বাঁচানো সম্ভব না। যেভাবে হোক 24 ঘন্টার ভিতর, এরপর কিছু হয়ে গেলে আমরা দায়ী নই। বলেই ডাক্তার চলে গেল। এই দিকে আমার মাথা ঘুরছে, কি করব কিছুই বুঝতে পারছি না। সব জায়গায় খবর পাঠালাম, অনেক টাকার অফার করলাম, কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছে না। আজ মনে হয় টাকারও দাম নেই। শুধু নীলার কথাগুলো ভাবছি। আজ ওর জন্যই এগুলো হয়েছে। অনেক রাগ উঠছে। একবার ভাবছি কিডনির জন্য কোনো খোঁজ করব না, ওর অপরাধের ফল ভোগ করে ও মারা যাক। আবার ভাবছি ওর পেটে তো আরও একটা নিষ্পাপ বাচ্চা আছে, তারও তো কোনো দোষ নেই। অন্তত বাচ্চাটার জন্য হলেও নীলাকে বাঁচাতে হবে। কিন্তু এত ভাবনার পর অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনোভাবেই জোগাড় হচ্ছে না। আর এইদিকে প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম খোঁজাখুঁজির জন্য, কিন্তু পাচ্ছি না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে তো পড়ছেই, বারবার আল্লাহকে ডাকছিলাম। বারবার আল্লাহকে ডাকছিলাম যেন জোগাড় হয়ে যায়, আর যেন নীলা বেঁচে যায়। বারবারই ওর প্রতি যে আমি প্রতিশোধ নিয়েছি সেগুলো ভাবছিলাম। প্রতিশোধের আগুনে আমি তার প্রতি জানোয়ারের মতো ব্যবহার করেছি। ওপস, মাথায় কিছুই কাজ করছে না। মনে হচ্ছে ওর আগে আমি এখন মরে যাই, আর নিতে পারছি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি ডাক্তার, আপনি তাড়াতাড়ি কিডনি নিয়ে চলে আসুন। আর মাত্র 2 ঘন্টা সময় বাকি, তারপর আর সম্ভব হবে না, কারণ ওর অবস্থা ডায়ালাইসিস করেও ঠিক করা যাচ্ছে না। বলেই ফোনটা কেটে দিলাম। আমার মাথাটা এখন শেষ হয়ে যাচ্ছে। গাড়ি থেকে নিচে নামলাম। গাড়িটা হয়তো এখন চালালে অ্যাক্সিডেন্ট নিশ্চিত করবই, তাই ফাঁকা জায়গায় নামলাম। নামার পর একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আকাশের দিকে তাকিয়ে কি আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ ও আল্লাহর কত পরীক্ষা নিবে আমার, বলো। আমি আর পারছি না তো। ছোটবেলায় আমার বাবা মাকে নিয়ে গেছো তুমি, এতিম হয়ে বড় হয়েছি। পরে যখন একটা মানুষকে এত ভালোবাসলাম, তখন আমার পরীক্ষা স্বরূপ আমার কাছে এত কিছু করলে আমাকে মিথ্যা অপবাদ পেতে হলো। যখন মেয়েটা তার ভুল বুঝলো, তখন আমার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। আমি মেয়েটাকে একটু আপন করে নিলাম না, আর যখন আজ নীলাকে আপন করে নিল, কিন্তু সেই মুহূর্তে ও মৃত্যুর পথযাত্রী। হা হা হা, আর কত কষ্ট পেতে হবে, আর কত পরীক্ষা আবার নিবে। আমি আর পারছি না তো, আর পারছি না। পরক্ষণেই আমার কি জানি হয়ে গেল, আমি কেমন জানি হয়ে গেলাম। বারবার মনে আসছে নীলা মরলে মরুক, তাতে আমার কি, আমার কিছুই না। আমি আমি কেন চিন্তা করছি এগুলো ভাবতেছি দেখে। আর মাত্র 1 ঘন্টার সময় আছে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। আমিও পাগলের মতো হয়ে গেলাম। আর তখনই ফোনটা বেজে যাচ্ছে তো যাচ্ছে, দেখলাম ডাক্তারের ফোন।
তাই আর ধরলাম না। ভাবলাম মরলে মরুক, আমি আর ফোনও ধরবো না, আর ওখানে যাবও না। তাই গাড়িতে উঠে অন্য কোথাও চলে যাচ্ছি। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি, আর অন্যদিকে কি হচ্ছে আমি জানিও না। যা হবার হোক, তাতে আমার কি, বলেই চলতে লাগলাম। অন্যদিকে কিডনির ব্যবস্থা হয়েছে আর নীলার অপারেশনও হয়েছে। 2 মাস পর নীলা সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে নীলা প্রথমে আমাকে দেখতে চাইলো, কিন্তু তখন আর আমাকে পেল না। নীলা অনেক কান্না করেছিল আমি তার পাশে নেই বলে। নীলার বাবা তখন বলল, নীলা, ওই বেইমানের কথা বাদ দে, ও একটা বেইমান। না বাবা, আবিদকে আমি ভুলতে পারবো না। ও কোথায়? কেন? চুপ নীলা, ভুলে ওর নাম মুখে আনবি না। কেন বাবা? তোর অপারেশন হয়েছে আজ 2 মাস। তুই 2 মাস ধরে জ্ঞান হারাচ্ছিলি, কিন্তু এই 2 মাসের ভিতরে তোকে একটা বারও তোকে দেখতে আসেনি। কি বলছো বাবা? রে মা, শুধু তাই নয়, ওর জন্যই আজ তোর এই অবস্থা। ওর জন্য? ও যদি তোর পেটে আঘাত না করতো তাহলে তোর বাচ্চাও মরতো না, আর তোরও এমন হতো না। না বাবা, ও আমাকে কিছুই করেনি, সব আমি করেছি। তারপর নীলা সবকিছু বলল। আর সব শুনে নীলার বাবা কিছুটা অনুতপ্ত হলেও পরক্ষণেই বলল, মানলাম ও তোর কিছুই করেনি, তাহলে ও কেন তোর পাশে ছিল না? কিডনি না জোগাড় করেই চোরের মতো পালিয়েছে। কি বলছো বাবা? ও এমন করতে পারে না। ও এমন করতে পারে না, কিন্তু এমনই করেছে। মুহূর্তেই নীলার মনে আমার প্রতি ঘৃণা জন্মালো, আর তখন বলল, বুঝতে পারছি আবিদ কেন এমন করছে। হয়তো আমার উপর ওর প্রতিশোধ নিতে চেয়েছিল। প্রতিশোধের আগুনে হয়তো আমাকে একটিবারও দেখতে আসলো না। ঠিকই বলেছিস মা। ও আসলেই বাবা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক খারাপও। অন্তত আমার এই সময়টাতে পাশে থাকতে পারতো, আমাকে একটু দেখতে আসতে পারতো। ছি আবিদ, ছি। দরজার পাশ থেকে হঠাৎ একটি কথা ভেসে আসলো। আপনার বেডের পাশে যদি আজ আবিদ থাকতো তাহলে আপনি আর বেঁচে থাকতে পারতেন না। নীলা আর নীলার বাবা ভূত দেখার মতো অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো ডাক্তার এই কথাটা বলেছে। তাই নীলা বলল, কি আবোল তাবোল বলছেন ডাক্তার? আবুল তাবুল না, যা সত্যিই তাই বলছি। কি সত্যি? আর কেন এ কথা বলছেন? আসলে আজকের যদি আবিদ আপনার পাশে থাকতো তাহলে আর আপনি বেঁচে থাকতেন না, কারণ ওই দিন কোনোভাবেই ওর খোঁজাখুঁজির পরও কিডনি পাওয়া যায়নি। নীলা অনেকটাই অবাক হয়ে বলল, তাহলে কিডনি ছাড়া অপারেশন হলো কিভাবে? সেটাই। সেদিনে তো খোঁজাখুঁজির পর কিডনি না পেয়ে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। আপনাকে আর বাঁচাতে পারবো না। আর ঠিক সেই মুহূর্তে আপনারা যাকে বেঈমান বলছেন, সেই বেঈমান আবিদই আমার কাছে এসেছিল আর বলেছিল ও কোথাও কিডনি পায়নি, আর আপনাকে আর আপনার পেটের সন্তানকে কোনোভাবেই মরতে দেবে না, অন্তত ও বেঁচে থাকতে। আর তাই সে সেদিন আমার পায়ে ধরে কান্না করতে করতে বলেছিল যেন তার জীবনের বিনিময় হলেও আপনাদের দুজনকে বাঁচাতে। আর অনেক কান্না করেছিল আমার পায়ে ধরে। আমার লাইফে আমি এমন একজন স্বামীকে দেখলাম যে নিজের জীবনের বিনিময়ে নিজের স্ত্রীকে বাঁচাতে চেয়েছিল। হয়তো অন্য কেউ হলে আর একজন সঙ্গী খুঁজে নিতেন, বাট আবিদ তা করেনি। আর একটা কথা, আবিদ বেঈমান না। সেদিন আপনার বাবাও তো ছিল, কই উনি তো কিডনি দিতে আগ্রহী ছিল না, ছিল এই বেঈমান আবিদ। আর আবিদ কথাটা গোপন রাখতে বলেছিল, তাই কাউকে বলিনি, কিন্তু আজ না বলে পারলাম না। কথাগুলো শোনার পর নীলা পাগলের মতো কান্না করা শুরু করে। নীলা এমনটা ভাবতেও পারেনি, নীলা বুঝতে পারেনি হয়তো ভালোবাসার কাছে প্রতিশোধও হার মানে। আর সেটার প্রমাণই দিল আবিদ। অনেক কান্না করছে নীলা, আর আবিদকে ফিরে পেতে চাইলো, কিন্তু আবিদ আর পেল না। তাই নীলা পাগলের মতো ডাক্তারকে বলল, আবিদ কোথায়? আবিদ এখনো বেঁচে আছে, চিন্তা করবেন না, ওর এখনো জ্ঞান ফিরেনি। 2 মাস ধরে অজ্ঞান অবস্থায় আছে, হয়তো 2-1 দিনের ভিতরে ওর জ্ঞান ফিরে যেতে পারে। আবিদ এখন কোথায়? প্লিজ আমি একটু দেখতে চাই। বলেই কান্না করতে লাগলো। ডাক্তার নীলাকে আমার বেডরুমে নিয়ে এলো। নীলা আমার পায়ে পড়েই কান্না শুরু করে দিল। ওর চোখের পানি আমার পায়ে পড়তে লাগলো। আমার জ্ঞান ফিরে আসলো, কিন্তু চোখ কেন জানি খুলতে পারছি না। আমি শুনতে পেলাম, আবিদ তুমি আমাকে মাফ করে দাও। বলেই কান্না করছে। আর তখনই ডাক্তার বলল, প্লিজ এখানে কান্নাকাটি করবেন না, নয়তো পেশেন্টের অবস্থা আরও খারাপ হতে পারে। তখন নীলা কান্না মাখা অবস্থায় চলে যেতে চাইল। আর তখনই আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ডাক দিলাম, কিন্তু ও শুনতে পাইনি। আমি আবারও নীলা বলে ডাক দিলাম, আর তখনই নীলা দাঁড়িয়ে গেল আর বলল, আমার আবিদ আমাকে ডাকছে। বলেই আমার সামনে আসলো, আর ডাক্তার তাকে বাধা দিল। আমি
আস্তে আস্তে ইশারায় ডাক্তারকে ডাক দিলাম। ডাক্তার সাহেব, নীলাকে আমার কাছে থাকতে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু পেশেন্টের সামনে কান্নাকাটি করবেন না। বলেই ডাক্তার চলে গেল। নীলা আস্তে আস্তে আমার সামনে এসে বলল, কেন এমন করলে আবিদ? যদি তোমার কিছু হয়ে যেত? কিছুই হবে না। তারপর নীলা আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কেন জানি অনেক ভালো লাগলো। ওর দিকে আমি একটানা চেয়ে আছি। খুব নিষ্পাপ লাগছে ওকে। আর ওর কান্না করা মুখটা দেখতে পুরা বাচ্চা কাচ্চা লাগছে। ওই এমন কি দেখেছো? তোমাকে। আমাকে দেখার দরকার নেই। অন্য কেউ আছে নাকি দেখার জন্য? ওই ওই বলেই কান্না করে দিছে। এ আর বলবো না তো, তারপরও কেঁদো না। এভাবেই নীলার সাথে প্রতিদিন ফাইজলামি করতে ভালোই লাগতো। আজ আমি পুরোপুরি সুস্থ। আজ হাসপাতাল থেকে আমাকে ছেড়ে দিবে, তাই ডাক্তার আসলো। আবিদ সাহেব, এখন কেমন লাগছে? এই তো ডাক্তার, ভালোই। আপনি আজ যেতে পারেন। যাব, কিন্তু একটা কথা ছিল। ভালো আবিদ। আমি তো নীলাকে কিডনি দিয়েছিলাম, তো আমি বেঁচে আছি কিভাবে? আসলে আবিদ সাহেব, আপনার কপালটাই ভালো। ওই দিন যখন আপনার কিডনি নেওয়া হয়েছিল আর নীলার অপারেশন করার পরই ঠিক ফোন আসে যে একটা অ্যাক্সিডেন্টে একজন মানুষ মারা যায়, আর তখনই ওই মানুষের কিডনিগুলো দিয়ে আপনার অপারেশন করে ফেলি। আর আপনার অপারেশন দেরি করায় আপনার সুস্থ হতে অনেক সময় লাগে। আর আমরা ভেবেছিলাম আপনাকে বাঁচানো হয়তো সম্ভব হবে না, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়েছে, তাই তার প্রতি শুকরিয়া আদায় করুন। ডাক্তার সাহেব, বলে আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করে বাসায় রওনা দিলাম। আর ভাবলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই দিন যদি আমি রাগে মাথায় গাড়ি নিয়ে সত্যি সত্যি চলে যেতাম, হয়তো আমি বেঁচে যেতাম, কিন্তু মরে যেত আরও 2টা জীবন। বাসায় যাওয়ার পরে নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে যা করেছে ভুল করেছে, তাকে মাফ করে দিয়ে যেন নতুন করে সুখের সংসার সাজাই। তখনই বললাম, প্রতিশোধ না নিয়ে আমি তোমাকে কোনোভাবে ছাড়বো না। তোমাকে সুস্থ করেছি বলে কি প্রতিশোধ নিব না নাকি? প্রতিশোধ নিতেই হবে। নীলার হাসি মুখটা কালো হয়ে গেছে আর বলল, তাহলে আমাকে মেরেই ফেলো, আমি আর প্রতিশোধের আগুনে জ্বলতে পারবো না। বলেই কান্না করে দিছে। এই কান্না করো কেন? তো কি করব? প্রতিশোধ নিব, তাই রেডি হও। কিভাবে রেডি হব? প্রতিশোধ স্বরূপ এতগুলো পাপ্পি দিবা, না হলে হবে না। আর এটাই প্রতিশোধের মাসুল। দিব না। জোর করে আদায় করব। তাহলে দেখা যাক। দেখাচ্ছি। ওই মেয়েরা এখনো জাননি কেন? প্রতিশোধ নিব, এগুলো আপনারা দেখেন না, হি হি হি। অতঃপর হারানো পাখি তারা বাসা বানানোর কাজে বিভোর হয়ে গেল, আর ভালোবাসার আলোয় নতুন বাসায় আলো ফোটাতে ব্যস্ত হয়ে গেল। গল্পটার মাধ্যমে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, অহংকার, লোভ আর প্রতিশোধের আগুনে কেউ অমানুষ জানোয়ারের মতো হবেন না।